ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন হলো তোমাদের পরীক্ষা? পোস্ট বেসিকের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবং তার কোশ্চেন পেপার আমি পেয়েছি এবং এই কোশ্চেন পেপারটা তোমাদের জন্য আমি আজকে সলভ করছি। পরীক্ষার কোশ্চেন কেমন ছিল, কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল, বা কঠিন নাকি সহজ, কাট অফ কত হবে, এই সমস্ত ইনফরমেশন আমি কোশ্চেন পেপার সলভ করার শেষে তোমাদেরকে দেবো। তার আগে তোমরা বলো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছিলে, এখান থেকে কি কোনো কোশ্চেন তোমরা কমন পেয়েছো বা কোনো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে হেল্প করেছে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করি আজকের অ্যান্সার। যে কোশ্চেন পেপারটা আমি সলভ করছি এটাতে এরকম একটা বক্স মার্ক ছিল, তো তোমাদের যারা এরকম কোশ্চেন পেপার পেয়েছো বক্স মার্কেট, তোমরা এটা দেখে নিতে পারো, তোমাদের কোশ্চেনের যে নাম্বারগুলো সেটা ম্যাচ করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন, ব্যাকটেরিয়াল সেলস ডিভাইড বাই হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস? কোন প্রসেসে ব্যাকটেরিয়া সেল ডিভিশন হয়? অপশন রয়েছে বার্ডিং, স্পোর্স, বাইনারি ফিশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটার অ্যান্সার হবে অপশন বি, বাইনারি ফিশন। হোয়াট ইজ দ্য টাইপ অফ কন্ট্রোল অর্গানাইজ থ্রু বিউরোক্রেসি? বিউরোক্রেসিতে কোন ধরনের কন্ট্রোল রয়েছে? তো অপশন রয়েছে অফিসিয়াল, ইনফর্মাল, ফর্মাল এবং কোর্ট। এবং বিউরোক্রেসি যেটা সেটা মেনলি রিটেন যে ডকুমেন্ট সেগুলো নিয়ে কাজ করে, তাহলে এটা হচ্ছে একটা ফর্মাল, এটা একটা ফর্মাল টাইপ অফ কন্ট্রোল। সোডিয়াম অ্যান্ড আদার ক্যারিয়ার আয়ন ফেসিলিটেট অ্যাবজর্পশন অফ হুইচ নিউট্রিয়েন্ট? এখানে বলেছে যে সোডিয়াম বা অন্যান্য যে ক্যারিয়ার আয়নগুলো রয়েছে সেটা কোন ধরনের নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনটাকে ফেসিলিটেট করে? অপশন রয়েছে অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লুকোজ। সোডিয়াম আয়ন মেনলি স্মল ইন্টেস্টাইনে একটা কেরিয়ার আয়ন হিসেবে কাজ করে এবং এরা স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে অ্যাটাচড হয় এবং তাদেরকে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের অপোজিটে টানতে থাকে। তো সেক্ষেত্রে সোডিয়াম যেটা রয়েছে এটা মেনলি গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এদেরকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। তাহলে এখানে একটা অপশন অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ রয়েছে, এটা হতে পারে। বাকি দেখো ফ্রুক্টোজ যেখানে রয়েছে, ফ্রুক্টোজটা অ্যাকচুয়ালি ফেসিলিটেটেড ডিফিউশন হয় এবং সেখানটায় সোডিয়াম লাগে না, তাহলে ফ্রুক্টোজটা হচ্ছে না। বাকি ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল যেটা, এগুলো লিপিড সলেবল তোমরা জানো এবং এগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে চলে যায়, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এখানটায় ফ্যাটি অ্যাসিড একটা গ্লুকোজ ছিল, তাহলে ফ্যাটি অ্যাসিডটা বললাম যে চলে যায় তোমার লিপিড সলেবল সিম্পল ডিফিউশনে, তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ যেটা রয়েছে এই অপশনটা কারেক্ট হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ causes rise in systolic as well as diastolic BP for prolonged period? প্রলং পিরিয়ডের জন্য সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপিকে হাই কে করে রাখে বা বাড়ায় কে? তো এখানে অপশন এফেনড্রাইন, ডোপামিন, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন রয়েছে। তো একেবারে প্রথমেই এক ঝলকে দেখলে মনে হবে যে নরএপিনেফ্রিন অ্যান্সার হবে, কারণ ক্লিনিক্যালি আমরা নরএপিনেফ্রিন ইউজ করে থাকি ব্লাড প্রেশারটাকে বাড়ানোর জন্য, যখন বিপি ফল করে আমরা নরঅ্যাড্রিনালিন দিই না, তো সেটা আমরা মনে হয়। কিন্তু এখানে এই যে বলেছে প্রলং পিরিয়ড, লং টার্মের জন্য কেউ ওটাকে মেনটেন করে রাখবে, তো এটার অ্যান্সার এখানটায় হবে এফেনড্রাইন। এটার অ্যান্সার হবে এফেনড্রাইন। এফেনড্রাইন হচ্ছে যে সিম্প্যাথোমিমেটিক গ্রুপ অফ ড্রাগ এবং এটা হচ্ছে এটা লং টার্ম এফেক্ট দেয়, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটোরই বিপি, মানে দুটোই বিপি ইনক্রিজ করতে হেল্প করে। টাইপ অফ ইমিউনিটি ডেভেলপ থ্রু ভ্যাকসিনেশন, এই কোশ্চেন আমি অনেকবার ডিসকাস করেছি। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা প্রথমত অ্যাক্টিভ ইমিউনিটি পাই এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে যদি বলা হয় যে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল কোনটা, এটা যেহেতু আমি ভ্যাকসিন বাইরে থেকে দিচ্ছি তাহলে এটা ন্যাচারাল ইমিউনিটি নয়, তাহলে এটা একটা আর্টিফিশিয়াল, তাহলে এটার অ্যান্সার হবে অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বিটা ব্লকার্স আর ইউজড ইন অল এক্সেপ্ট, বিটা ব্লকারকে আমরা কোথায় ব্যবহার করি না? তো বিটা ব্লকার জেনারেলি ইউজ করা হয় কোথায়? যেখানে ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার কমানোর জন্য ইউজ করা হয়, তাহলে মাইল্ড হাইপারটেনশন যেটা সেখানে আমরা ইউজ করব। গ্লকোমা যেখানে রয়েছে, গ্লকোমাতেও ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায়, তাহলে সেটাকে কমানোর জন্য আমরা ইউজ করতে পারবো। বাকি থাইরোটক্সিকোসিস এবং ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা, এই দুটোর মধ্যে রয়েছে কনফিউশন। এবার দেখো ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা যেটাকে প্রিন্সমেটাল অ্যাঞ্জাইমা আমরা বলে থাকি, তো এক্ষেত্রে হচ্ছে যে ভেসোডাইলেটেশন দরকার এবং বিটা ব্লকারগুলো হচ্ছে যে ভেসোডাইলেটেশনটাকে প্রিভেন্ট করে, তাহলে সেই কারণে এই যে তোমার বিটা ব্লকারগুলো রয়েছে ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা খেতে দিলে এক্ষেত্রে আরও খারাপ হয়ে যায় কন্ডিশন, ঠিক আছে? তো সেই জন্য ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি না, ক্লিয়ার? আর থাইরোটক্সিকোসিস যেটা রয়েছে এক্ষেত্রেও এই ট্যাকিকার্ডিয়া বা ট্রেমার এগুলোকে ম্যানেজ করার জন্য আমরা এই বিটা ব্লকারকে ইউজ করতে পারি, ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হলো ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা। হুইচ ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ প্রাইমারি গ্রুপ? ভেরি ইজি কোশ্চেন। প্রাইমারি গ্রুপের ক্লিয়ার এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন ইনফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল, এটাও একটা ট্রিকি কোশ্চেন ছিল। ইনফর্মাল মিনস বলেছে, তাহলে ইনফর্মাল মিনস বলতে আমরা যেগুলো নর্মস, যেখানে ফোকোয়েস, মোডস, ট্যাবুস এগুলো থাকে আমরা পড়েছি। তাহলে এখানে অপশন দেখো, পলিটিক্যাল পার্টি বলেছে, রিলিজিয়ান বলেছে, ফ্যাক্টরি বলেছে এবং ট্রেড ইউনিয়ন বলেছে, তাই তো। তাহলে পলিটিক্যাল পার্টি যেটা, সেখানে তো অবশ্যই ফর্মাল অর্গানাইজেশন, যেখানে ক্যারেক্টার, যেখানে রিটেন রুলস থাকে, যেখানে লিগাল বাউন্ডারিজ থাকে, এগুলো থাকে। আচ্ছা, ট্রেড ইউনিয়ন যেটা, সেটাও তোমার ফর্মাল রুলস রেগুলেশনস দিয়ে চলবে। ফ্যাক্টরি যেটা, সেটাও ফর্মাল রুলস রেগুলেশন দিয়ে চলবে। কিন্তু রিলিজিয়ানের কি কোনো রিটেন রুলস বা রেগুলেশনস রয়েছে? আমরা রিলিজিয়ানটাকে কেউ স্ট্রিক্টলি পালন করে, কেউ করে না, কিন্তু যে করে না তাকে কিন্তু কেউ শাস্তি দেয় না, তাই না? তাহলে এটার অ্যান্সার রিলিজিয়ান হবে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস প্রাইমারিলি অন দ্য রেট অফ রেসপিরেশন, রেসপিরেটরি রেটটাকে কে কন্ট্রোল করে? অপশনে কার্বন ডাইঅক্সাইড, HCO3, H+ এবং সোডিয়াম রয়েছে, এবং এটার অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। আমরা পড়েছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলেই আমাদের রেট অ্যান্ড ডেপথ অফ অক্সিজেন রেসপিরেশনটা বেড়ে যাচ্ছে, তাই না? Deficiency of which nutrient is associated with increased risk of infection in children, growth failure throughout childhood and delayed sexual maturity? Delayed sexual maturity এবং risk of infection, এগুলোকে কমাতে কে হেল্প করছে, মানে কোন নিউট্রিয়েন্টের অভাব হলে এগুলো হতে পারে? তো রিস্ক অফ ইনফেকশন রয়েছে অপশনে আয়োডিন, রাইবোফ্লাভিন, জিঙ্ক এবং ক্যালসিয়াম রয়েছে। তাহলে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে আমরা জানি যে গয়টার হয়, বা কিছু কনজেনিটাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, যেমন ক্রেটিনিজম হয়, আমরা পড়েছি। আচ্ছা, বাকি তোমার রাইবোফ্লাভিন হচ্ছে যে ওই ওরাল লিশন যেগুলো, চিলোসিস বা অ্যাঙ্গুলার স্টোমাটাইসিস, এইগুলোর জন্য রয়েছে। ক্যালসিয়াম যেটা রয়েছে, এটা মিনারেলাইজেশন মানে রিকেট হতে পারে, হ্যাঁ, কিন্তু সেক্সুয়াল ম্যাচুরিটির সাথে এটা কোনো রিলেশন নেই। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে তোমার জিঙ্ক হচ্ছে যে ট্রেস মিনারেল এবং ভাইটাল, আমরা জানি ডিএনএ সিনথেসিসে কাজে লাগে, সেল ডিভিশনে কাজে লাগে এবং গ্রোথের ক্ষেত্রেও কাজে লাগে, এবং ডিলেড সেক্স ম্যাচুরেশনও হবে যদি এটার ডেফিসিয়েন্সি হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে জিঙ্ক। কন্ট্রোল অফ ফুড ইনটেক ইজ ইন্টিগ্রেটেড বাই হুইচ পার্ট অফ দ্য ব্রেন? ফুড ইনটেকটাকে কন্ট্রোল কে করে? তাহলে হাঙ্গার কন্ট্রোল সেকশন কোথায় আছে আমরা পড়েছিলাম, হাঙ্গার কন্ট্রোল রয়েছে হাইপোথ্যালামাসে, তাহলে এটা রয়েছে তোমার হাইপোথ্যালামাসে। পিপল উইথ ব্লাড গ্রুপ AB কন্টেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডিজ? AB ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে? অ্যান্টিবডি প্রেজেন্ট থাকলে AB ব্লাড গ্রুপ আমরা সবাইকে দিতে পারতাম, মানে সবার ব্লাড নিতে পারতো না, তাই না? কারণ ব্লাড দিলেই অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এখানে কোনো রকমের কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না, তাহলে এটার অ্যান্সার হচ্ছে নো অ্যান্টিবডিজ। Which of the following cells is the most important in the development of tuberculous granuloma? টিউবারকুলাস গ্র্যানুলোমা ডেভেলপমেন্টের জন্য কোন সেলসটা ইম্পর্টেন্ট থাকে? অপশানে রয়েছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, মাস্ট সেল এবং ফাইব্রোব্লাস্ট। তাহলে দেখো, যদি আমাদের টিউবারকিউলোসিসের যদি কোনো মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে আসে, তাহলে সেক্ষেত্রে কী হয়? ম্যাক্রোফেজ তৈরি হয়। টিউবারকিউলোসিসে যে ম্যাক্রোফেজগুলো তৈরি হয়, সেগুলো মাইক্রোব্যাকটেরিয়াগুলোকে করে দেয়, এনগালফ করে নেয়, ঠিক আছে, কিন্তু সেগুলোকে ডাইজেস্ট করতে পারে না। তারপরে আস্তে আস্তে সেখানটায় কিছু মানে হয় না সেলের ট্রান্সফরমেশন, তো সেই ট্রান্সফরমেশনগুলো হয় এবং তার ফলে একটা গ্র্যানুলোমা ফর্মেশন হয়, তাই তো। তাহলে এখানটায় প্রথম হচ্ছে যে টিউবারকিউলার যে গ্র্যানুলোমা ফর্মেশন হচ্ছে, তার জন্য ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, তো এখানটায় অ্যান্সার হচ্ছে এটার ম্যাক্রোফেজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হরমোন হেল্পস ইন দ্য সিক্রেশন অফ HCl ফ্রম দ্য স্টোমাক? কোন হরমোনটা HCl সিক্রেশনটাকে প্রমোট করে বা HCl সিক্রেশন করতে হেল্প করে স্টোমাক থেকে? অপশন রয়েছে পেপসিন, গ্যাস্ট্রিন, রেনিন এবং সিক্রেটিন। তাহলে এটা গ্যাস্ট্রিন হবে, গ্যাস্ট্রিন হরমোন সিক্রেশন হলে স্টোমাক থেকে HCl সিক্রেশন হয়। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি ক্যান প্রোভাইড ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি ফ্রম দ্য নিউবর্ন? আচ্ছা, নিউবর্নের জন্য যে ন্যাচারাল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি করে, এটা কে করে? এখানে অপশন রয়েছে IgA, IgG, IgE এবং IgM, এবং এই কোশ্চেনটা নিয়ে বেশ কনফিউশন রয়েছে। কারণ দেখো, প্রথমত আমরা জানি যে IgAটা হচ্ছে যে মিল্কের সাথে থাকে, ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে, আবার IgG যেটা রয়েছে এটা প্লাসেন্টা থেকে মায়ের থেকে বাচ্চার মধ্যে চলে আসে, ঠিক আছে, এবং অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি বলেছে, ন্যাচারালি অ্যাকোয়ার্ড বলেছে এবং প্যাসিভ। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু প্যাসিভ ইমিউনিটি, কারণ দুটোই মায়ের থেকে আমি পাচ্ছি, আর দুটোই ন্যাচারালি পাচ্ছি। যেটা আমি ব্রেস্ট মিল্কে পাচ্ছি ওটাও ন্যাচারালি ফুডের মাধ্যমে, আর যেটা আমি মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে পেলাম সেটাও আমি কিন্তু ন্যাচারালিই পেলাম। তাহলে দেখো, এবারে IgA এবং IgG দুটো অপশনই এখানে প্রেজেন্ট রয়েছে, তাই তো। তাহলে দেখো, এখানে কোশ্চেনে বলেছে প্রোভাইড ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি ফর দ্য নিউবর্নের জন্য। তো নিউবর্নের জন্য যদি বলি, তাহলে IgA হতে পারে
এদিক থেকে এই অ্যাসপেক্টে ভাবলে আইজিএ হতে পারে নিউবর্নের ক্ষেত্রে আইজিএ স্পেসিফিক্যালি, কারণ আইজিজি হচ্ছে যে তোমার ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল এটা। আর সেকেন্ডলি যদি আমি আর একটা অপশন ভাবতে পারি, যে আরেকটা লজিক এখানে লাগাতে পারি, যে আমাদের যে মেন মানে যে ইমিউনিটি বা ইমিউনোগ্লোবিউলিন যেটা রয়েছে, মেন যে ইমিউনোগ্লোবিউলিন রয়েছে সেটা মেনলি হচ্ছে যে আইজিজি, তাই তো? তাহলে সেক্ষেত্রে যে মেন আমরা আমাদের বেবি যে প্রধান যে ইমিউনিটিটা পাবে সেটা কোথা থেকে পাবে? আইজিজি থেকে পাবে। তো এখানটায় বোর্ড কি অ্যান্সার দেয় সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ আইজিএ এবং আইজিজি দুটো অপশনই কিন্তু অ্যান্সারে আসতে পারে। তোমাদের কোনটা মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। নেক্সট দেখো, সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ মেডিয়েটেড বাই, সেল মেডিয়েটেড ইমিউনিটি কোথা থেকে হয়? এটাও একটা খুবই রিপিটেড কোশ্চেন। এটা হচ্ছে টি লিম্ফোসাইটস থেকে হয়। টি লিম্ফোসাইট হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি করে। তারপর দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ গ্র্যানুলেশন টিস্যু ইজ, দ্য গ্র্যানুলেশন টিস্যুর মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার কোনটা? তো অপশন রয়েছে রিজেম্বলেন্স টু আ গ্র্যানুলোমা, গ্রোথ অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড নিউ ক্যাপিলারিস, ক্যারেক্টার অফ এক্সুডেট এবং প্রেজেন্স অফ মোনোসাইটস অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। গ্র্যানুলেশন টিস্যু বলতে যেটা আমাদের মনে হয়, যে মানে প্রথম মনে আসে সেটা হচ্ছে ওই টিস্যু রিপেয়ার যখন হয় তখন গ্র্যানুলেশন হয় না, যে নতুন সেল ফর্মেশন হয়। তাহলে গ্র্যানুলেশনের ক্যাটারিস্ট ফিচার, তাহলে এখানে দেখো গ্রোথ অফ ফাইব্রোব্লাস্ট রয়েছে এবং নিউ ক্যাপিলারিস রয়েছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তারপর রয়েছে হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ সেন্টার ফর কন্ট্রোল অফ ব্রিদিং। তো এটা অনেকবার আলোচনা করেছি, ব্রিদিং, হার্ট রেট, মানে হার্ট রেট, রেসপিরেটরি রেট, এগুলো সমস্ত কন্ট্রোল করে কি? মেডুলা অবলঙ্গাটা, যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সেন্টার বা আমাদের সব থেকে কোর সেন্টার বলি আমরা, ইম্পর্টেন্ট ব্রেনের একটা পার্ট। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটেম্প টু ইন্টিগ্রেট ভ্যালুজ লার্ন ফ্রম প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ইজ কল্ড। প্যারেন্টস এবং সোসাইটি থেকে যে ভ্যালুগুলো আমরা শিখছি সেটাকে কি বলা হয়? সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। তাহলে এখানে ঈদ রয়েছে, ওরাল স্টেজ রয়েছে, সাবলিমেশন এবং সুপারিগো রয়েছে। তাহলে এটা কি হবে? আমরা যেখানে ভ্যালু শিখি বা যেটা আমাদের আইডিয়াল বলে আমরা শিখি সেটাকে আমরা সুপারিগো বলে থাকি, তাহলে এটার অ্যান্সার সুপারিগো হবে। পুরুলেন্ট এক্সুডেট ইজ জেনারেলি ক্যারেক্টারাইজ বাই দ্য প্রেজেন্স অফ, এক্সুডেট যে ফর্মেশন হয় পুরুলেন্ট এক্সুডেট যেটা, সেটার মধ্যে কি থাকে? শুধু মিউকাস থাকে, নাকি সেরাস ফ্লুইড থাকে, ম্যাক্রোফেজ বা কানেকটিভ টিস্যু থাকে, নাকি নিউট্রোফিল আর নেক্রোটিক ডেব্রিজ থাকে? তাহলে যেটা মিউকোজাল, শুধু যদি মিউকাস থাকে, যেমন ধরো রানিং নোজ হলো, তাহলে সেখানে শুধুমাত্র মিউকাস থাকলো, ঠিক আছে? তাহলে এটা হবে না। ম্যাক্রোফেজেস অ্যান্ড কানেকটিভ টিস্যু হচ্ছে যে যেখানে ক্রনিক ইনফ্লামেশন হয় সেখানে এই জিনিসগুলো প্রেজেন্ট থাকে। আচ্ছা, সেরাস ফ্লুইড হচ্ছে যে ওই ব্লিস্টার যদি হয় তাহলে সেখানটা কিছু সেরাস ফ্লুইড প্রেজেন্ট থাকে। আর বাকি নিউট্রোফিল এবং নেক্রোটিক ডেব্রিজ যেগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের পুরুলেন্ট যে এক্সুডেট বা যেগুলোকে আমরা পাস বলি, তাহলে পাসের মধ্যে নিউট্রোফিল এবং নেক্রোটিক ডেব্রিজ প্রেজেন্ট থাকবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ রিপ্রেশন? রিপ্রেশনের মাধ্যমে কি হয়? স্টপিং ইউর সেলফ ফর বিহেভিং দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ডু, যেরকম করতে চাচ্ছি সেরকমভাবে করছি না, এটা হবে না রিপ্রেশনের এক্সাম্পল। তারপরে বলেছে সাপ্রেসিং ব্যাড মেমোরিজ অর কারেন্ট থটস দ্যাট কজ অ্যাংজাইটি, এটা হতে পারে, কারণ রিপ্রেশন সাপ্রেশন আমরা এভাবেই পড়েছিলাম, যে ব্যাড মেমোরিগুলো বা যেটা আমার থট আমার ভালো লাগছে না সেটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বা সেটাকে আমি পেছনে করে দিচ্ছি, তাই না? রিপ্রেশনে তো তাই হয়, যে আমরা আনকনসিয়াসলি আস্তে আস্তে ভুলে যাই যেগুলো আমাদের খারাপ মেমোরি রয়েছে, যেগুলো আমাদের খারাপ রয়েছে। নেক্সট হচ্ছে সাপ্রেসিং ইউর ন্যাচারাল ইনস্টিংক্ট, তাহলে এটাও হচ্ছে না। সাপোর্টিং আদার্স ফ্রম বিহেভিং ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। হোয়াট ইজ দ্য ঈদ? ঈদ কাকে বলে? ঈদ হচ্ছে আমাদের বেসিক ইনস্টিংক্ট বা বেসিক যেটা আমাদের আসে নর্মালি যেগুলো আসে, তাহলে পার্ট অফ দ্য সাইকি দ্যাট কন্ট্রোল ইম্পালস কন্ট্রোল ইগো করে। পার্ট অফ সাইকি দ্যাট রিডিউসেস অ্যাংজাইটি রিডিউসও করে না এটা। ডেসক্রিপশন অফ ইনেট ইনস্টিংকচুয়াল নিডস, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তারপর দেখো, অ্যান্টিবডিজ আর প্রডিউস ফ্রম, অ্যান্টিবডি কোথা থেকে প্রডিউস হয়? অপশন রয়েছে টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, এনকে সেল এবং ইউসিনোফিল। তাহলে নর্মালি হচ্ছে যে অ্যান্টিবডিগুলো প্রডিউস হয় বি লিম্ফোসাইট থাকে, তাহলে বি লিম্ফোসাইট অপশনে নেই, তাহলে বি লিম্ফোসাইট থাকে কোথায়? সেটা প্লাজমার মধ্যে থাকবে, তাহলে এটার অ্যান্সার প্লাজমা সেল হবে। আচ্ছা, বাকি তোমার ন্যাচারাল কিলার সেল বা ইউসিনোফিল এগুলো থেকে অ্যান্টিবডি তৈরি হয় না, অ্যান্টিবডিটা বি লিম্ফোসাইট থেকেই তৈরি হয়, তাই তো? নেক্সট দেখো, দ্য এনজাইম প্রেজেন্ট ইন প্যানক্রিয়াটিক জুস আর, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কোন এনজাইম প্রেজেন্ট থাকে? প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকে কি? অ্যামাইলেজ থাকে, লাইপেজ থাকে, ট্রিপসিনোজেন আর কাইমোট্রিপসিনোজেন থাকে। তাহলে অপশন দেখো, অপশন সিতে রয়েছে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, এবং যেটা কাইমোট্রিপসিনোজেন সেটাকেই অ্যাকচুয়ালি কার্বক্সি পেপটাইডেজও বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার অপশন সি হবে।
অন দ্য হার্ট দ্য ইম্প্যাক্ট অফ অ্যাড্রিনালিন ইজ অল অফ দিস এক্সেপ্ট, কোনটা অ্যাড্রিনালিন করে না? তো নর্মালি অ্যাড্রিনালিনে যেটুকু আমি জানি যে এটা হার্ট রেট বাড়ায় বা হার্ট রেটটাকে বাড়াতে হেল্প করে, বা যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন আমরা অ্যাড্রিনালিন দিয়ে থাকি। তো এখানে অপশনগুলোর মধ্যে দেখো সবগুলোই ইনক্রিজ রয়েছে। ইনক্রিজ দ্য আপটেক অফ অক্সিজেন বাই হার্ট, ইনক্রিজ ইন দ্য কন্ট্রাকশন অফ ফোর্স, ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, তাহলে সবগুলোই ইনক্রিজ রয়েছে। তাহলে ডিক্রিজ ইন মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এটা আলাদা, তাহলে এটা এখানটায় অ্যান্সার হবে যেহেতু এখানে একটা এক্সেপ্ট রয়েছে। হাউ মেনি জেনারেশন কনস্টিটিউটেড দ্য জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে কতগুলো জেনারেশন থাকে? তাহলে দুটো জেনারেশন থাকলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফ্যামিলি। এবং দুটোর বেশি তিনটে জেনারেশন হয়ে গেলে তখন সেটাকে জয়েন্ট ফ্যামিলি বলা হয়। তাহলে এখানটায় আমার 3ও রয়েছে 4ও রয়েছে, তাহলে তিনটে হলেই যদি আমি জয়েন্ট ফ্যামিলি বলি তাহলে 4টে আমি বলছি না, তাহলে এটাকে আমি 3 জেনারেশন, অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ডু নট ক্রস প্লাসেন্টা, প্লাসেন্টা ক্রস করে না কে? এটা একটা প্রিভিয়াস ইয়ার্সেও কোশ্চেন ছিল যে প্লাসেন্টা ক্রস করে না কে। এখানে দেখো হেপারিন রয়েছে, তাহলে অ্যান্সার এখানে হেপারিন হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কজড বাই হিস্টামিন, হিস্টামিনের দ্বারা কি হয়? অপশন রয়েছে লিউকোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি এবং ইমিগ্রেশন। তো হিস্টামিন যেটা রয়েছে, হিস্টামিন যখন রিলিজ হয় সেক্ষেত্রে H1 রিসেপ্টার এর সাথে অ্যাটাচড হয় এবং সেক্ষেত্রে তোমার ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়, ফ্লুইড এবং প্রোটিনগুলোকে সেল থেকে বেরোতে হেল্প করে, তাহলে এই জন্য ইডিমা হয় বা সোয়েলিং হয়, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করা এটা হলো আমাদের হিস্টামিনের কাজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফুড ডাজ নট কন্টেন রেটিনল, রেটিনল কার মধ্যে থাকে না? তো অপশানে রয়েছে লিভার, এগ, মিল্ক এবং ক্যারটস। অ্যাকচুয়ালি ভিটামিন এ বললেই আমাদের, ভিটামিন এ বললেই গাজরের কথা মনে পড়ে, ক্যারট, অরেঞ্জ ফুড, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্ল্যান্ট সোর্স, তো এটা হচ্ছে ক্যারোটিন ফর্মে থাকে, ঠিক আছে। আর এখানে বলেছে রেটিনল ফর্ম, তাহলে রেটিনল ফর্ম আমরা অ্যানিমাল সোর্স থেকে পেয়ে থাকি, তাহলে ডাজ নট কন্টেন বলেছে, তাহলে এটার অ্যান্সার ক্যারট হবে। মনে হচ্ছে এটা কয়েকজন ভুল করেছো। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন অফ সাইকোথেরাপি, সাইকোথেরাপির হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন কোনটা? এই কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, যেমন বলেছিলাম যে পরীক্ষাতে এরকম 3-4টে কোশ্চেন থাকবে যেগুলো মনে হবে কোথা থেকে দিয়েছে কখনো শুনিনি, তো এটা একটা সেরম টাইপেরই কোশ্চেন। উইচ ক্রাফট রয়েছে, দ্য প্লেগ রয়েছে, জেনারেল প্যারালিসিস এবং সোশ্যাল ক্লাস। তো এখানটায় কোনটা হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন অফ সাইকোপ্যাথোলজি বলে, এটার অ্যান্সার উইচ ক্রাফট হবে। এটা অ্যাকচুয়ালি যেগুলো ওই অ্যাবনর্মাল বিহেভিয়ার আমরা বলে থাকি, মেন্টাল ইলনেস, এই জিনিসগুলো নিয়ে কাজ করে, সুপার ন্যাচারাল ফোর্সেস এগুলো নিয়ে রয়েছে উইচ ক্রাফট। আর জেনারেল প্যারালিসিস যেটা, সেটা হচ্ছে এমনি ধরো কোনো নর্মাল বায়োলজিক্যাল বা মেডিকেল কজের জন্য যে সমস্ত ডিজিজ হয়, মেন্টাল সিমটমস হয়, সেগুলোর জন্য। সোশ্যাল ক্লাস তো মডার্ন, এটা আমরা সবাই জানি। আর প্লেগ যেটা রয়েছে এটা হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ, প্লেগ তো ডিজিজ হয়, তাই না? হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নট এক্সক্রিটেড ইন বাইল, বাইল দিয়ে কোন ড্রাগটা এক্সক্রিশন হয় না? অপশানে রয়েছে এরিথ্রোমায়োসিন, ক্লোরামফেনিকল, রিফাম্পিসিন আর নোভোবায়োসিন। এখানে জানতে চেয়েছে যে এক্সক্রিটেড নট ইন দ্য বাইল, বাইল দিয়ে এক্সক্রিট হয় না কোনটা, তাহলে এটার অ্যান্সার হবে ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল ডিরেক্টলি কিডনি দিয়ে রিলিজ হয়, এটা বাইলের সাথে যায় না। The following factor contributing to the unequal distribution of drug are all except, unequal distribution of drug, ড্রাগের ফ্যাক্টর নয় কোনটা জানতে চেয়েছে, তাই তো? অপশানে রয়েছে হেটেরোজেনিসিটি অফ দ্য ড্রাগ, বাইন্ডিং টু প্লাজমা প্রোটিন, ব্লাড ব্রেন ব্যারিয়ার আর সেলুলার বাইন্ডিং। তাহলে দেখো কোশ্চেনে জানতে চেয়েছে যে দ্য ফলোয়িং ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস আর অল, প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে যে এই যে ড্রাগগুলো বিভিন্ন রকমভাবে কাজ করে বা বিভিন্ন সিস্টেম বিভিন্ন রকমভাবে ডিস্ট্রিবিউট হয়, তো কোন ফ্যাক্টরটা সেটাতে কোনো অংশগ্রহণ করে না। তাহলে হেটেরোজেনিসিটি অফ ড্রাগ বলতে কেমিক্যাল কম্পোজিশন বোঝায়, তাই তো? তাহলে দেখো নর্মালি হচ্ছে যে একটা হেটেরোজেনিসিটি বা ড্রাগের যে বিভিন্ন রকম কম্পোজিশন, তাহলে সেটা হচ্ছে যে ড্রাগের ডিস্ট্রিবিউশনের সাথে কোনো সম্পর্ক নেই। ড্রাগের ডিস্ট্রিবিউশনের সম্পর্ক রয়েছে প্লাজমা প্রোটিনের বাইন্ডিং, সেলুলার বাইন্ডিং বা ব্লাড ব্রেন ব্যারিয়ার, এগুলো। তাহলে এটার অ্যান্সার অপশন এ, হেটেরোজেনিসিটি অফ দ্য ড্রাগ হবে। হাইপারটেনসিভ এনলার্জমেন্ট অফ দ্য হার্ট ইজ আ ফর্ম অফ, হাইপারটেনশন হলে হার্টের সাইজ বড় হয়ে যায়, এটা কি? হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, হাইপোপ্লাসিয়া নাকি ফ্যাটি ইনফিল্ট্রেশন? তাহলে যেখানে নর্মালি সাইজগুলো বেড়ে যায়, সেলের সাইজ বাড়ছে, সেটাকে আমরা হাইপারট্রফি বলি, তাহলে এটার অ্যান্সার হাইপারট্রফি হবে। আর যদি হচ্ছে যে নাম্বার বাড়তো, নাম্বার অফ সেল বাড়লে হাইপারপ্লাসিয়া হতো, কিন্তু হাইপারটেনসিভ এনলার্জমেন্টে তো নাম্বার বাড়ে না, এখানে যা সেলের সাইজ বেড়ে যায়। Behavior modification is an example of which of the following treatment method? Behavior modification বলতে কি বোঝায়?
এনেবেলিং দ্য ইন্ডিভিজুয়াল টু আনলার্ন ম্যালাডাপটিভ বিহেভিয়ার অ্যান্ড ইমোশন, এটাই তো আমরা করি। বিহেভিয়ার মডিফিকেশন যেখানে হচ্ছে ধরো ওসিডি হয় বা ফোবিয়া হয়, এগুলোতে আমরা কি করি, ম্যালাডাপটিভ বিহেভিয়ার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিচ্ছি এবং ইমোশনগুলোকে আমরা কারেকশন করছি। তাহলে এই কাজটি আমরা বিহেভিয়ার মডিফিকেশনে করে থাকি। তারপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কার্টিলেজ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জয়েন্টস অফ লং বোনস ইন হিউম্যান। হিউম্যানের যে লং বোনগুলো রয়েছে সেখানে কীরকম টাইপের জয়েন্ট থাকে? অপশানে রয়েছে ফাইব্রাস, ইলাস্টিক, হ্যালিন এবং ক্যালসিফাইড। তো এখানটা হ্যালিন কার্টিলেজ হবে, লং বোনের যে সাইডগুলো থাকে, লাস্টের যে পার্টগুলো থাকে সেখানটা হ্যালিন কার্টিলেজ থেকে থাকে। সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটেড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের কোন পার্ট থেকে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন রিলিজ হয়? তাহলে এটা ডিওডেনামের পার্ট থেকে রিলিজ হয়, এটার অ্যান্সার ডিওডেনাম হবে। লেপটিন ইজ আ হরমোন প্রডিউস বাই, লেপটিন হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে? এখানে অপশন স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস এবং অ্যাডিপোজ টিস্যু রয়েছে। লেপটিন হচ্ছে অ্যাডিপোজ টিস্যু থেকে। লেপটিন হচ্ছে তোমার স্যাটাইটি হরমোন বলা হয় এটাকে, এবং অ্যাডিপোসাইটস বা ফ্যাট সেল যেগুলো রয়েছে সেখান থেকে এগুলো সিনথেসাইজ হয়। তাহলে এটার অ্যান্সার অ্যাডিপোজ টিস্যু। The amino acid tyrosine becomes conditionally essential if there is insufficient reserve of, এখানে বলতে চেয়েছে যে অ্যামাইনো অ্যাসিড যে টাইরোসিন রয়েছে সেটা আমরা পড়েছিলাম না, কিছুটা হচ্ছে এসেনশিয়াল থাকে, কিছুটা নন এসেনশিয়াল, কিছুটা সেমি এসেনশিয়াল, তাই তো? তো এই যে সেমি এসেনশিয়াল হয়ে যাচ্ছে এসেনশিয়াল, এটা কখন হচ্ছে, তাই তো? তাহলে এখানে বলেছে যে টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেটা কন্ডিশনালি এসেনশিয়াল হয়ে যাবে যদি নিচের কোনগুলো ইনসাফিসিয়েন্ট রিজার্ভ হলে। অপশানে তোমার রয়েছে এখানে ফিনাইল অ্যালানিন, থিরিওনিন, প্রোলিন এবং গ্লুটামাইন, এবং এটার অ্যান্সার এখানটায় হবে ফিনাইল অ্যালানিন। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ডেসক্রাইবস এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু কোনটা আর কি ক্যারেক্টারিস্টিক্স কোনটা রয়েছে? তো এখানে অপশন রয়েছে অরিজিনেটস ইন মেসেনকাইম, ভাইরাস অরিজিনেটস ফ্রম ইট, ইট ইজ অ্যাভাসকুলার, ইট ফর্মস দ্য গ্ল্যান্ডস অফ দ্য বডি। তো এখানে দেখো প্রথমত এই অপশন এ এবং অপশন বি এই দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা মেসেনকাইম থেকে অরিজিনেট হয় না, এটা কানেকটিভ টিস্যু অ্যাকচুয়ালি। আর ভাইরাস অরিজিনেটস ফ্রম ইট, এখানে অ্যাকচুয়ালি এটা কারেক্ট নয়, এখান থেকে ভাইরাস তৈরি হয় না। এবার অ্যাভাসকুলার যেটা রয়েছে এটা একদমই ঠিক রয়েছে, কারণ ফান্ডামেন্টালি এখানে কোনো ভাস্কুলার টিস্যু থাকে না, ব্লাড সাপ্লাই এটা থাকে না, কারণ এদের নিজস্ব ব্লাড সাপ্লাই রয়েছে। তো একদমই স্কিনের যে উপরের লেয়ার বা একদম উপরে যে লেয়ারগুলো সেগুলোতে আমরা এপিথেলিয়াল টিস্যু পাই। তাহলে এটা অ্যাভাসকুলার যেটা, এটা আমার ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে। আর একটা যে বলেছি ইট ফর্মস দ্য গ্ল্যান্ডস অফ দ্য বডি, এই যে আমি বলছি যে ওপরের দিকের যে এপিথেলিয়াম রয়েছে মানে আমাদের স্কিন লেয়ারে যেগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু গ্ল্যান্ডসও থাকে, মানে যেমন সোয়েট গ্ল্যান্ডের কথা বলছি, হ্যাঁ এইরকম টাইপের যে গ্ল্যান্ডগুলো সেগুলো কিন্তু এপিথেলিয়াল টিস্যু এপিথেলিয়াল লেয়ারে থাকে, বুঝতে পারলে? তাহলে এই যে অপশন ডিটা রয়েছে এটাও কিন্তু সামহাও কারেক্ট। তাহলে এখানে অপশন সি এবং অপশন ডি দুটোই কারেক্ট রয়েছে, এবং এখানটায় দেখতে হবে যে কোনটা অ্যান্সার আসে আমাদের। নেক্সট দেখো ইন্টারকাস্ট ম্যারেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা ইজি কোশ্চেন ছিল। ইন্টারকাস্ট ম্যারেজ যেটা মানে নিজের কাস্টের বাইরে ম্যারেজ, মানে সেটা এক্সোগামি হবে, এন্ডোগামি হতো যদি এটা ইন্ট্রাকাস্ট ম্যারেজ হতো, তাই না? তাহলে এটা হচ্ছে এক্সোগামি এবং এটা ইন্টারকাস্ট ম্যারেজ। নেক্সট দেখো হুইচ বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট ইন আ চাইল্ড ইজ মোস্ট কনসিস্টেন্ট উইথ আ ডায়াগনোসিস অফ কন্ডাক্ট ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাদের ক্ষেত্রে আমরা কী রকমের বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট পাবো? তো কন্ডাক্ট ডিসঅর্ডারে কী হয়, বাচ্চারা হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয় বা বাচ্চাদের যে বিহেভিয়ারগুলো থাকে সেগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, তাই তো? তাহলে এখানে আর্গুইং উইথ অ্যাডাল্টস রয়েছে, গ্রস ইম্পেয়ারমেন্ট ইন কমিউনিকেশন, রিফিউজাল টু সেপারেট ফ্রম কেয়ারটেকার, আর ফিজিক্যাল অ্যাগ্রেশন টুয়ার্ডস আদার্স। তো আর্গুইং উইথ অ্যাডাল্টে ঠিক আছে, বাট ফিজিক্যাল অ্যাগ্রেশন যেটা সেটা অ্যাকসেপ্টেবল নয়, তো কন্ডাক্ট ডিসঅর্ডারে আমরা ফিজিক্যাল অ্যাগ্রেশন পাবো। A client is admitted to the emergency room with over ingestion of prescribed antipsychotic medication. The most important piece of information the nurse in charge should obtain initially is the, তাহলে একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগের ওভারডোজ বা ওভার ইনজেকশনের জন্য অ্যাডমিশন হয়েছে, এখানে কোন ইনফরমেশনটা আমার কাছে সব থেকে বেশি ভাইটাল? অপশন বলছে লেন্থ অফ টাইম অন দ্য মেডিকেশন, নেম অফ দ্য ইনজেস্টেড মেডিসিন অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনজেস্টেড, রিজন ফর দ্য সুইসাইডাল অ্যাটেম্প, নেম অফ দ্য নিয়ারেস্ট রিলেটিভ অ্যান্ড দেয়ার ফোন নাম্বার। তাহলে যেখানে আমাদের কাছে কোনো পয়জনিংয়ের পেশেন্ট আছে আমরা প্রথমে কি জিজ্ঞেস করি যে কী পয়জন খেয়েছে, কতটা খেয়েছে, সেটা যদি কোনো কন্টেনার থাকে বা সেটা যদি বলতে পারে সেটা আমরা জিজ্ঞেস করি। তাহলে এখানেও সেরকমই একটা ওভার ইনজেকশন অফ ড্রাগ, তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করতে হবে নেম দ্য ইনজেস্টেড মেডিসিন অ্যান্ড অ্যামাউন্ট ইনজেকশন, কতটা খেয়েছে এবং কী খেয়েছে এটা আমাকে জানতে হবে। While auscultating the adult patient's lung, the nurse hears loud, bubbly sounds during inspiration that did not disappear after the patient coughed.
হুইচ ফাইন্ডিং শুড বি দ্য নার্স ডকুমেন্ট ফ্রম দ্য লাং অ্যাসেসমেন্ট। তাহলে এখানে বলছে যে একটা অ্যাডাল্ট পেশেন্টের লাংস অসকালটেট করার সময় আমরা কী সাউন্ড পেয়েছি, লাউড এবং বাবলি সাউন্ড পেয়েছি, এবং সেখানে বলছে যে পেশেন্টের কাফ শেষ হয়ে যাওয়ার পরেও এই সাউন্ডটা কিন্তু যাচ্ছে না। তো এটাকে আমি কি সাউন্ড বলবো, রঙ্কাই সাউন্ড রয়েছে। রঙ্কাই সাউন্ড কোনটা, রঙ্কাই সাউন্ড অ্যাকচুয়ালি লো পিচ সাউন্ড, তাহলে রঙ্কাই এখানে হচ্ছে না। কোর্স ক্র্যাকেল রয়েছে, কোর্স ক্র্যাকেলটা কীরকম, এটা একটা ডিসকন্টিনিউয়াস সাউন্ড, এটা লাউড সাউন্ড, এবং এখানটা হচ্ছে একটা সাউন্ড ওই গার্গলিং সাউন্ড বা বাবলিং সাউন্ড যেটা বলছি, এটা কিন্তু কোর্স ক্র্যাকেলসের ক্ষেত্রে পাওয়া যায়, এবং কাফ চলে গেলেও এই সাউন্ডটা ক্লিয়ার হয় না। তাহলে এখানটায় এটার অ্যান্সার কোর্স ক্র্যাকেল হতে পারে। বাকি সিবিল অ্যান্ড হুইজ রয়েছে, হুইজ সাউন্ডটাও হাই পিচ সাউন্ড, কিন্তু এটা একটা মিউজিক্যাল সাউন্ড। ন্যারো এয়ারওয়ে যদি হয়ে যায় যেমন অ্যাসমা, সেক্ষেত্রে আমরা এই হুইজ পাই। আর প্লুরাল ফ্রিকশনের শব্দ প্লুরাল সারফেসে যখন রাবিং হয়, তো সেটা আমরা কোনো ইনফ্লামেশন বা এরকম সিচুয়েশনে পেয়ে থাকি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা কোর্স ক্র্যাকেল। কারেন্টলি হেলথ কেয়ার ইজ ফোকাসড অন হেলথ প্রমোশন, ওয়েলনেস অ্যান্ড ইলনেস প্রিভেনশন। তাহলে এখন এই যে হেলথ কেয়ার রয়েছে সেটা মেনলি হেলথ প্রমোশন, ওয়েলনেস এবং ইলনেস প্রিভেনশনের দিকে ফোকাস রয়েছে। তাহলে হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিগুলো কী হবে, হেলথ প্রমোশনের জন্য আমরা কী অ্যাক্টিভিটি করব? অপশন রয়েছে রুটিন এক্সারসাইজ অ্যান্ড গুড নিউট্রিশন, এটা আমরা হেলথ প্রমোশনের জন্য করতে পারি। তারপর রয়েছে প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড ইনভেস্টিগেশন, তাহলে ডিজিজ প্রিভেনশন করা বা তার ইনভেস্টিগেট করার জন্য আমরা হচ্ছে যে হেলথ প্রমোশনের মধ্যে সেটা পড়ে না। ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ রয়েছে, আর মেডিকেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট রয়েছে। তাহলে নর্মালি রুটিন এক্সারসাইজ বা গুড নিউট্রিশন যেটা রয়েছে, এটা কিন্তু হেলথ প্রমোশন, ওয়েলনেস, ইলনেস প্রিভেনশন এগুলোর মধ্যে পড়ছে। তারপর দেখো আফটার থাইরয়েডেক্টমি ইন হুইচ পজিশন দ্য পেশেন্ট শুড বি প্লেসড। থাইরয়েডেক্টমির পরে পেশেন্টকে আমরা কি পজিশন দেবো, তাহলে যে কোনো ওটির পরে আমরা পেশেন্টকে সুপাইন পজিশনে রাখি এবং তাকে একটু সাইডে ল্যাটারাল করে রাখি। তাহলে এখানে অপশনগুলো দেখো, সাইড লাইং পজিশন উইথ দ্য হেড এলিভেটেড বাই আ পিলো, তাহলে এখানটায় আমি কিন্তু হেডটাকে এলিভেট করছি, যেটা আমার করার প্রয়োজন নেই। তাহলে সাইড লাইংও পজিশন আমরা দিই না, আমরা সুপাইন পজিশনে রাখি। তো সাইড লাইং পজিশনের থেকে এখানে মেন ফোকাস হচ্ছে হেড এলিভেটেড বাই পিলো, যেটা আমরা করবো না, থাইরয়েডেক্টমির ক্ষেত্রে একদমই করবো না। সেমি পাওলার্স পজিশন উইথ দ্য হেড সাপোর্টেড বাই পিলো, সেমি পাওলার্স পজিশন যেটা হচ্ছে আফটার ওটিতে থাইরয়েডেক্টমি, যে তোমার চোকিং বা সিক্রেশন হওয়ার যে চান্সেস থাকে সেই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি যদি আমরা সেমি পাওলার্স পজিশন দিই। তাহলে এটা ঠিক আছে একটা অপশন। রিকাম্বেন্ট পজিশন উইথ দ্য হেড হাইপার এক্সটেন্ডেড, এখানে আবার হাইপার এক্সটেন্ডেড রয়েছে, যেটা আমরা করতে পারবো না। আর এনি পজিশন টু মেক পেশেন্ট কমফোর্টেবল, আফটার ওটিতে আমরা পেশেন্টকে কমফোর্টেবল পজিশন তার পছন্দ মতো করে দিতে পারবো না, তাই তো। তাহলে এটার অ্যান্সার সেমি ফাউলার্স পজিশন উইথ দ্য হেড সাপোর্টেড বাই পিলো। When a patient arrives to the hospital for routine admission, the nurse must first do the following. যদি পেশেন্ট প্রথম রুটিন অ্যাডমিশনের জন্য আসে, তাহলে সেখানে প্রথম কাজ আমার কি হবে? Complete the admission procedure, tell patient the routine and policies of the hospital, obtain blood for laboratory investigation, inform doctor about the patient's arrival. তাহলে দেখো পেশেন্ট আমার কাছে অ্যাডমিশন নিতে এসেছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে আমি অ্যাডমিশন নেব। অ্যাডমিশন নেওয়ার পরে যখন তাকে ওয়ার্ডে আমি নিয়ে গেলাম বা ওয়ার্ডেই যদি আমি অ্যাডমিশন নিয়ে থাকি, তাহলে সেখানে তারপরে আমি তাকে রুটিন বা পলিসিসগুলো জানাবো, তারপরে আমি ডক্টরকে ইনফর্ম করবো এবং ব্লাডগুলোকে পাঠাবো। তাহলে প্রথম কাজ আমার হচ্ছে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর। A female client is admitted with a diagnosis of grandeur, delusion of grandiosity. This diagnosis reflects a belief that one is, তাহলে এটা কি হবে? highly famous and important হবে। Which of the following professional communication is being self-directed and independent in accomplishing goals and advocate for others? তাহলে এখানে বলছে যে আমি নিজের যে কাজটা করছি সেটা নিজের কন্ট্রোলের ওপরে রয়েছে, এটা আমরা পড়েছিলাম, এই কোশ্চেনটা ডিসকাস করেছিলাম যে নিজের কাজের রেসপন্সিবিলিটি আমি নিজে নিচ্ছি, বা আমি যে গোলগুলো অ্যাচিভ করছি বা অন্যদেরকে আমি অ্যাডভোকেট করছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা অটোনমি বলে থাকি। অ্যামং দ্য ফলোয়িং ডিজিজ হুইচ ইজ এয়ারবোর্ন ডিজিজ এই নিচের ডিজিজগুলোর মধ্যে কোনটা? তো এই এয়ারবোর্ন ডিজিজ বা এই সমস্ত ট্রান্সমিশন ডিজিজ থেকে খুব অন্যরকম কোশ্চেন দেয়, যেমন ইনকিউবেশন পিরিয়ড, যেগুলো মনে রাখা খুবই মুশকিল, হ্যাঁ, বা বিভিন্ন রকম র্যাশ। কিন্তু এবার একটা সহজ কোশ্চেন দিয়েছে যে এয়ারবোর্ন ডিজিজ কোনটা, তাহলে ভাইরাল কনজাংটিভাইটিস, যেটা তো এয়ারবোর্ন একদমই নয়, এটা চোখের কনজাংটিভাইটিস হয় এবং সেটা কন্ট্যাক্ট, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সিক্রেশনসের কন্ট্যাক্টে এলে হতে পারে। অ্যাকিউট পোলিওমাইলাইটিস ফিকো ওরাল রুটে হয়। মেজিলস আমাদের এয়ারবোর্ন ডিজিজ, আর ইবোলা যেটা রয়েছে, ইবোলাও হচ্ছে ওই বডি ফ্লুইড বা এরকমভাবে হতে পারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিজলস। মোস্ট অ্যাকিউরেট ল্যাবরেটরি টেস্ট ফর রেনাল ফাংশন, এটা একটু ট্রিকি ছিল। এখানে বলেছে বিইউএন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ইউরিন অ্যানালিসিস,
ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এবং সিরাম ক্রিয়েটিনিন। নর্মালি আমরা রেনাল ফাংশনের জন্য, রেনাল ফাংশন বোঝার জন্য সিরাম ক্রিয়েটিনিন বা ইউরিয়া ক্রিয়েটিনিনের টেস্টটা করে থাকি, কিন্তু এখানে যে 4টে টেস্ট দিয়েছে 4টেই কিন্তু আমার রেনাল ফাংশন বোঝা যায়, এবং এখানটায় বলছে যে অ্যাকিউরেট ল্যাবরেটরি টেস্ট ফর রেনাল ফাংশন। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা আমাদেরকে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স বলে দেবে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হচ্ছে যে যেখানে আমাদের জিএফআরটাকে আমরা বুঝতে পারবো বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ঠিক আছে কিনা, এবং সেখান থেকে আমার বডি থেকে ক্রিয়েটিনিনের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা সেটা বোঝার জন্য, এবং রেনাল ফাংশন বোঝার জন্য এটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হবে। এটাও বোধহয় কিছু জন ভুল করেছো। নেক্সট দেখো, a patient admitted to a mental health unit for treatment of psychotic behavior spends hours at the locked exit door shouting, "Let me out, there is nothing wrong with me, I don't supposed to belong here." What defense mechanism is the patient using? তাহলে এখানে পেশেন্ট বলছে যে আমাকে এখান থেকে বার করো, আমি এখানটায় বিলং করি না, আমার কিচ্ছু হয়নি, তাই তো? এবং পেশেন্টকে আমি কেন ভর্তি করেছি মেন্টাল হেলথ ইউনিটে? তার সাইকোটিক বিহেভিয়ারের জন্য। তাহলে প্রথমেই যেটা আমরা দেখতে পাই, সেখানে পেশেন্ট হচ্ছে যে নিজের যেই বিহেভিয়ার বা নিজের যেই সিচুয়েশন সেটাকে অ্যাকসেপ্ট করে না। তাহলে প্রথমে এটাকে আমি ডিনায়াল বলছি, এখানে পেশেন্ট ডিনাই তো করছে, সে তো বলছে যে আমার কিছু হয়নি, তাই তো? তাহলে এটা ডিনায়াল হবে। সোশ্যাল স্মাইল অফ এন ইনফ্যান্ট ডেভেলপস অ্যাট দ্য এজ অফ, এটাও ইজি, মানে অন্যান্য ডেভেলপমেন্টাল মাইলস্টোনের তুলনায় সোশ্যাল স্মাইল আমরা সবাই জানি এটা 2 মাসে হয়, তাহলে সোশ্যাল স্মাইলের জন্য হচ্ছে 2 মাস। নটা ক্লিনিক্যাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম, এটাও ইজি কোশ্চেন। ক্লিনিক্যাল ফিচার্স অফ নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে এখানে দেখো অ্যানাসার্কা দিয়েছে যেটা হোল বডি সোয়েলিং, অ্যাসাইটিস দিয়েছে এটাও হচ্ছে বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে অ্যাবডোমেনে অ্যাসাইটিস, এটাও নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হতে পারে। ওয়েট গেন হতে পারে, আর একটা ইনকন্টিনেন্স অফ ইউরিন হচ্ছে। ইনকন্টিনেন্স অফ ইউরিন তো আমরা কখনোই দেখবো না নেফ্রোটিক সিনড্রোমে, তাহলে এটা খুবই ইজি ছিল। তারপর দেখো, নার্সিস কেয়ারিং ফর আ পেশেন্ট উইথ এন্ড স্টেজ লাং ডিজিজ, পেশেন্টের হচ্ছে এন্ড স্টেজ লাং ডিজিজ রয়েছে, পেশেন্ট বাড়ি যেতে চায়, অন অক্সিজেন বি কমফোর্টেবল, টু বি কমফোর্টেবল মানে অক্সিজেন নিয়ে সে বাড়ি চলে যেতে চাইছে, আর ফ্যামিলি চাইছে যে একটা নতুন সার্জিক্যাল প্রসিডিউর তার উপরে করানো, যদি তাকে ঠিক করা যায় সার্জারি করে, সেটা পেশেন্ট পার্টি চাইছে। আচ্ছা, দ্য নার্স এক্সপ্লেন দ্য রিস্ক অ্যান্ড বেনিফিটস অফ দ্য সার্জারি টু দ্য ফ্যামিলি অ্যান্ড আরেকটা বলেছে, এটা বোধহয় অ্যান্ড রয়েছে, অ্যান্ড ডিসকাস দ্য পেশেন্টস উইসেস টু দেম। নার্স কী করলো, পেশেন্টকে জানালো যে এই সার্জারিটা করার রিস্ক কী রয়েছে, বেনিফিট কী রয়েছে, এগুলো তাকে জানালো, এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্ট কী চাইছে সেটাও তাদেরকে জানালো। এখানে পেশেন্টের জন্য নার্স যেটা করলো সেটা কি, সে কি এডুকেটরের রোল পালন করলো, নাকি কেস ম্যানেজার, কেয়ার গিভার, নাকি অ্যাডভোকেট? তাহলে দেখো, এডুকেটর মানে যেখানে আমরা এডুকেশন দিই, তাই তো? তাহলে এখানে কি আমি শুধু এডুকেশন দিচ্ছি? কেয়ার গিভার মানে জাস্ট আমি একটা কেয়ার দিচ্ছি। কেস ম্যানেজার মানে টোটাল কেসটাকে আমি তার কেয়ার, রিসোর্স, ডিসচার্জ প্ল্যানিং সমস্ত কিছু আমি সেখানে করছি। আর অ্যাডভোকেট মানে হচ্ছে যে যেখানে আমি পেশেন্টের রাইটটাকেও মেনটেন করছি, এবং তার ট্রিটমেন্ট রিলেটেড যে সমস্ত ইনফরমেশন ডিসিশন নেওয়া সেটাতেও তাকে আমি হেল্প করছি। তাহলে আমরা সেই কাজটাই তো এখানে করছি, তাই না? তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা অ্যাডভোকেট হবে, এটা কিন্তু এডুকেটর হবে না, কারণ এখানে এডুকেশন আমি দিচ্ছি না। এডুকেশন মানে কোনো কিছু শিখিয়ে দেওয়া, কোনো হেলথ এডুকেশন দেওয়া, এগুলো এখানে কিন্তু সেটা আমরা করছি না। A teacher is teaching his or her students about anxiety medication. He or she explains that benzodiazepines act on a neurotransmitter. Identify the neurotransmitter from the following. তো টিচার এখানে বলছে যে অ্যাংজাইটি মেডিকেশন নিয়ে টিচার হচ্ছে পড়াচ্ছে। এক্সপ্লেন্স দ্যাট বেনজোডায়াজিপাইন অ্যাকশন অন বেনজোডায়াজিপাইনস কোন নিউরোট্রান্সমিটারের উপরে কাজ করে এটা জানতে চাইছে, তাই তো? তাহলে এখানে অপশন রয়েছে অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন আর গাবা। তাহলে এই যে বেনজোডায়াজিপাইনস রয়েছে এটা গাবার ওপরে কাজ করে। A patient has returned to the nursing unit after abdominal surgery and is reporting pain. What action should be taken first by the nurse? এখানে বলছে যে পেশেন্ট অ্যাবডোমিনাল সার্জারি পরে রিটার্ন এসেছে এবং তার পেইন হচ্ছে, তো এখানটায় তাকে কোন অ্যাকশন মানে কি করবে, নার্স কি করবে? অপশন হচ্ছে টেকিং দ্য ভাইটাল সাইন, অ্যাডমিনিস্টারিং দ্য অর্ডার পেন মেডিকেশন, ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক অফ পেন, এবং কলিং দ্য সার্জন। তাহলে প্রথমত সার্জারি থেকে ফেরত আসার পরে পেশেন্ট যদি পেন বলে, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে সেটা কি পেন, কেমন পেন, তাই তো? আচ্ছা, ভাইটাল সাইন্স যেটা রয়েছে, ভাইটাল সাইন্স চেক করাটাও আমার ইম্পর্টেন্ট, ভাইটাল সাইন্স চেক করাটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দেখো বলেছে যে পেন কমপ্লেন করছে। যদি আমার শুধু নর্মালি একটা পেশেন্ট রিটার্ন আসতো তাহলে আমি ভাইটাল সাইনটা বেসলাইনে চেক করতাম, কিন্তু আসার পরেই পেশেন্ট আমাকে বলছে যে আমার পেন হচ্ছে। তাহলে প্রথমে আমাকে অর্ডার পেন মেডিকেশন যদি আমাকে দিতে হয়, তাহলে তার আগে
আমাকে কি দেখতে হবে, পেনের ক্যারেক্টারিস্টিক্স দেখে নিতে হবে, পেনের ফিচার্স দেখে নিতে হবে, পেশেন্ট কী বলতে চাইছে বা কীরকম পেন হচ্ছে সেটাকে আমাকে আগে অ্যাসেস করতে হবে, তারপরে আমি তাকে পেন মেডিকেশন দেবো। ঠিক আছে, ভাইটাল সাইন টেকিং হচ্ছে যে সবসময়ের জন্য প্রায়োরিটি থাকে, কিন্তু এখানে যেহেতু আমার ফোকাসটা হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল সার্জারি এবং পেন রিপোর্টিংয়ের জন্য, সেই জন্য আমি এখানটায় ভাইটাল সাইনটাকে প্রায়োরিটি দিলাম না, সেই জন্য আমি এখানটায় ডিটারমাইনিং দ্য ক্যারেক্টারিস্টিক অফ পেন দিলাম। ঠিক আছে, এবার এটা একটা অ্যাপ্লাইড কোশ্চেন, অন্যদের অন্যরকমভাবে মনে হতেও পারে, তোমাদের অন্য কিছু মনে হলে জানাও। তারপর দেখো, a patient present in the clinic with dizziness and fatigue on the on duty staff nurse reports a slow but regular radial pulse of 44। তাহলে একটা পেশেন্ট যার ডিজিনেস এবং ফ্যাটিক হচ্ছে, অন ডিউটি নার্স দেখলো যে রেডিয়াল পালস 44 রয়েছে, আমি এরপরে কি করব? টু রিকোয়েস্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফর চেকিং পালস উইথ রেসপিরেশন, কোনো নার্সিং অ্যাসিস্ট্যান্টকে আমি চেক করতে বলবো না। টু আস্ক ফর ইসিজি টু অ্যাসেস দ্য পেশেন্ট অ্যাপিক্যাল পালস অ্যান্ড এভিডেন্স অফ আ পালস ডেফিসিট, টু প্রিপেয়ার টু অ্যাডমিনিস্টার কার্ডিয়াক স্টিমুলেন্ট মেডিকেশন। তাহলে আমি মেডিকেশন সাথে সাথে দিতে পারি না। এবার হচ্ছে আমি ইসিজি করবো নাকি আমি এপিক্যাল পালস দেখবো এবং পালস ডেফিসিটটা চেক করবো। অনেক সময় এরকম হয় যে পেশেন্টের রেগুলার রেডিয়াল পালস রয়েছে, কোনো বাদ নেই, তাই তো, আবার পেশেন্টের ডিজিনেস ফ্যাটিকও হচ্ছে, তাহলে আমি একবার এপিক্যাল পালসটা চেক করব, কোনো পালস ডেফিসিট আছে নাকি দেখবো, এবং এপিক্যাল পালসের উপরে বেস করে তারপরে আমি ফার্দার যেটা করা সেটা করব। ঠিক আছে, তাহলে এখানটায় আমার অপশন সি যেটা রয়েছে, চেক দ্য পেশেন্টস এপিক্যাল পালস অ্যান্ড এভিডেন্স অফ আ পালস ডেফিসিট, এটা আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস অফ ট্রান্সফার ফ্রম বেড টু আ চেয়ার ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট for a patient who weighs 80 kg and is able to do with minimally assist। তাহলে পেশেন্ট, তার ওজন রয়েছে 80 কেজি এবং পেশেন্টকে বেড থেকে চেয়ারে ট্রান্সফার করার জন্য আমি কি করব? পেশেন্টের মিনিমাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, পেশেন্ট কিন্তু একদমই বেড রিডেন বা আনকনসাস পেশেন্ট নয়। তাহলে মেকানিক্যাল লিফট আমরা হচ্ছে একদম আনকনসাসের জন্য করব, স্লাইডিং বোর্ডের লিফটও সেই আনকনসাসের জন্য, ড্রশিট দিয়ে যেটা সেটাও হচ্ছে যে মানে বেডটাকে রিপোজিশন করতে এরম করতে হেল্প লাগে, কিন্তু ওই চেয়ার ট্রান্সপোর্টের জন্য নয়। আর পেশেন্ট আমার যেহেতু নিজে থেকে দাঁড়াতে পারে বা মিনিমাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, তাহলে তাকে আমি জাস্ট ওয়াকার দিতে পারি, সেটা দিয়েই সে কিন্তু সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারবে বা চেয়ারে বসে পড়তে পারবে। ডিউরিং ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড দ্য নার্স শুড গিভ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে নার্স হাইয়েস্ট প্রায়োরিটি কাকে দেবে? অবজার্ভ ফর হেমারেজ, মেনটেন আ পেটেন্ট এয়ারওয়ে, রেকর্ড দ্য ইনটেক আউটপুট, চেক ভাইটাল সাইন্স এভরি 15 মিনিটস। এটা তো কতবার আলোচনা করেছি, কিছু বলার নেই। মেনটেন পেটেন্ট এয়ারওয়ে এটা সবসময়ই আসে, এই কোশ্চেনটা আমরা অনেকবার ডিসকাস করেছি। তারপর দেখো, ডিউরিং প্রেগনেন্সি কনস্টিপেশন ইজ কজড বাই, প্রেগনেন্সির সময় কনস্টিপেশন কেন হয়? এখানে অপশনে এই প্রথমের তিনটে কথা সবটাই সমান রয়েছে, আয়রন, ক্যালসিয়াম আর এনলার্জিং ইউটেরাস, আর বাকি এবারে রয়েছে ইস্ট্রোজেন, রিল্যাক্সিং, প্রোজেস্টেরন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন। এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে? ইস্ট্রোজেন যেটা রয়েছে, ইস্ট্রোজেন হচ্ছে যে স্মুথ মাসেল রিল্যাক্সনে কোনো ব্যাপার নেই, কনস্টিপেশনটা হচ্ছে কেন? কারণ স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে যাচ্ছে, যেই কারণে কনস্টিপেশন হচ্ছে, যেই কারণে তোমার স্টুল পাস হচ্ছে না রেগুলারলি। আর তাছাড়া আয়রন, ক্যালসিয়াম, এনলার্জিং ইউটেরাস এগুলো তো রয়েছেই। তাহলে এখানটায় অ্যান্সার তোমার প্রোজেস্টেরন হবে। প্রোজেস্টেরন হচ্ছে যে স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, তার জন্য জিআই মোটিলিটিটাও কমে যায়, সেই কারণে আমরা কনস্টিপেশন দেখতে পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। হুইচ প্রেগনেন্সি টেস্ট ক্যান ডিটেক্ট আ ইসিজি ইন ইউরিন অর সিরাম আফটার 2 days অফ মিস পিরিয়ড? মানে কোন মেথডের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি টেস্ট ডিটেক্ট করতে পারবো? টিউব টেস্ট, বিটা গ্র্যাভিন্ডেক্স টেস্ট, স্লাইড টেস্ট আর ডাইরেক্ট ল্যাটেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। এটা যেটা রয়েছে ডাইরেক্ট ল্যাটেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এইটা হচ্ছে সবার প্রথমে এই সিজিটাকে ডিটেক্ট করতে পারে ইউরিন থেকে। মিডওয়াইফ শুড এক্সপ্লেন প্রেগনেন্ট ওমেন দ্যাট হিট সেন্সেশন, সোয়েটিং অর স্টাফিং নোজ অকার্স ডিউ টু। এই সিমটমসগুলো আমরা কেন পাবো? ইনক্রিজ ব্লাড ভলিউম, ইনক্রিজ বিটা ইসিজি, ইনক্রিজ ফ্লুইড ভলিউম এবং ইনক্রিজড এইচপিএল। তাহলে এখানটায় যে বিটা ইসিজি বা এইচপিএল রয়েছে এগুলোর কোনো ভূমিকা নেই, এখানে ব্লাড ভলিউম এবং ফ্লুইড ভলিউম দুটো কথা রয়েছে। তাহলে ব্লাড ভলিউম হয়, ফ্লুইড ভলিউম হয় না। ব্লাড ভলিউম হচ্ছে যে যেখানে মায়ের হিমোডাইলুশন হচ্ছে, যেই কারণে ব্লাডের ভলিউমটা অনেকটা বেড়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা ওই ন্যাজাল কনজেশন বা ওই সোয়েটিং এই জিনিসগুলোকে আমরা দেখতে পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইনক্রিজড ব্লাড ভলিউম। After birth, the nurse would expect which fetal structure to close as a result of increase in the pressure gradient on the left side of the heart? গতকালই এই কোশ্চেনটা ডিসকাস করছিলাম যে হার্টের যে প্রেশার সেটা কম বেশি হওয়ার জন্য ফোরামেন ওভালি ক্লোজ হয়, তাই না? কোশ্চেনটা একটু ঘুরিয়েছিল কিন্তু লজিকটা সেমই ছিল। ওখানে কোশ্চেনটা ছিল যে ফোরামেন ওভালি কেন ক্লোজ হয় আফটার বার্থে, আর এখানে বলেছে যে কোনটা ক্লোজ হয় ওই প্রেশার গ্রেডিয়েন্টের অপোজিটের জন্য।
তারপর দেখো, হুইচ হরমোন ইজ প্রডিউসড ইন হাই লেভেলস টু প্রিপেয়ার দ্য এন্ডোমেট্রিয়াম ফর ইমপ্লান্টেশন জাস্ট আফটার ওভুলেশন বাই দ্য কার্পাস লিউটিয়াম। এই কোশ্চেনটা আমরা আলোচনা করেছি যে এন্ডোমেট্রিয়ামের যে থিকেনিং হয় সেটা কার জন্য হয়, বা কার্পাস লিউটিয়াম যে ডেভেলপ করে সেটা কার জন্য করে। তো সেটার জন্য রয়েছে আমাদের প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের জন্য কার্পাস লিউটিয়াম ডেভেলপ হয় এবং ইমপ্লান্টেশন যাতে হতে পারে তার জন্য এই কার্পাস লিউটিয়াম ডেভেলপ হতে থাকে। While suctioning tracheostomy, the nurse must remember that it is important to, যখন tracheostomy suctioning আমরা করি তখন কোনটা আমাদেরকে মনে রাখতে হবে। Initiate suction while the catheter is being withdrawn slowly, এটা হয়েছে যে যখন ক্যাথেটারটাকে আমরা উইথড্র করব তখন সাকশন করব, তাহলে এই অপশনটা ঠিক রয়েছে। আনটাই দ্য নেক ট্যাপ, দরকার নেই। ইনসার্ট ক্যাথেটার হোয়াইল কাপ রিফ্লেক্স ইজ স্টিমুলেটেড, এটাও দরকার নেই। রিমুভ ক্লিন অ্যান্ড রিপ্লেস টিউব অ্যাট লিস্ট 10 minutes বিফোর সাকশন, তাহলে এটার অ্যান্সার অপশন এ। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ওয়ার লঞ্চড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কবে লঞ্চ করেছিল এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন? এটা হচ্ছে 1978 জানুয়ারি। দ্য পেশেন্ট হু হ্যাজ ডেভেলপ ইনক্রিজ আইসিপি আফটার হেড ইঞ্জুরি রিকোয়ার্স, যার আইসিপি বেড়ে গেছে তাকে আমরা কি করব? ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ডিক্রিজ ফ্লুইড ইনটেক, অ্যাডমিনিস্টার অসমোটিক ডায়োরেটিক আর অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক, তাহলে এখানটা আমরা ম্যানিটল দিয়ে থাকি। এই কোশ্চেনটাও আমরা আলোচনা করেছি, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটাকে। নেক্সট দেখো, এটা একটা খুব কমন কোশ্চেন, স্পেস চুজেন ফর লাম্বার পাংচার। লাম্বার পাংচার হচ্ছে L3 and L4 এ আমরা করি। হুইচ টাইপ অফ ফ্যামিলি নার্স কন্ট্যাক্ট উইল প্রোভাইড ইউ উইথ দ্য বেস্ট অপরচুনিটি টু অবজার্ভ ফ্যামিলি ডায়নামিক্স? ভীষণ ইজি কোশ্চেন। এখানে বলছে ফ্যামিলি ডায়নামিক্স দেখার জন্য আমরা কিভাবে দেখব, তাহলে ক্লিনিক্যাল কনসালটেশনের এখানে দরকার নেই, গ্রুপ কনফারেন্স, রিটেন কমিউনিকেশন দরকার নেই, জাস্ট হোম ভিজিট করলেই আমি দেখতে পাবো যে ফ্যামিলি ডায়নামিক্স কীরকম, ফ্যামিলিতে সবাই কীরকমভাবে থাকে, তাই তো। তারপর দেখো, when woman is in labor and cervix is fully dilated, which instruction would be most effective to assist in encouraging effective পুশিং? তাহলে সার্ভিস ফুল ডাইলেট হয়ে গেছে, ওমেন লেবারে রয়েছে, এবং কীরকমভাবে আমি অ্যাসিস্ট করলে এফেক্টিভ পুশিং হবে? তাহলে আমাদের এখানে থাকে কি যে যখন কন্ট্রাকশন হবে তখনই পুশ করতে হবে এবং তখনই ভালোভাবে পুশিংটা হবে, তাই তো। তাহলে হোল্ড ব্রিথ অ্যান্ড পুশ থ্রু এন্টার কন্ট্রাকশন, তাহলে যখন অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, মানে যখন লেবার স্টার্ট হয়ে যায় বা সার্ভিস ফুলি ডাইলেট করেছে তখন কিন্তু এক একটা কন্ট্রাকশন অনেকটা টাইম ধরে স্টে করে, তাই না। তাহলে সেখানটায় যদি আমি ব্রিথ হোল্ড করে রাখি তাহলে ফিটাল হাইপক্সিয়া হয়ে যাবে, তাহলে এটা আমি করতে বলতে পারবো না। ইউজ চেস্ট ব্রিদিং উইথ দ্য কন্ট্রাকশন, এটা তো হচ্ছে না, যাচ্ছে না আর কি। প্যান্ট অ্যান্ড ব্লো ডিউরিং ইচ কন্ট্রাকশন, এটাও নয়, তাহলে পুশ ফর 6 to 7 seconds সেভারেল টাইমস ডিউরিং ইচ কন্ট্রাকশন, প্রত্যেকটা কন্ট্রাকশনে আমি সেভারেল টাইমস 6-7 বার পুশ করতে থাকবো এবং তার ফলেই আস্তে আস্তে ডেলিভারি হয়ে যাবে। The nurse is performing an abdominal assessment on a patient. Which of the following technique is to be used first? কোনটা আমি আগে করব? তাহলে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন। তো সবসময় আমরা ইন্সপেকশনই সবার আগে করে থাকি, তাই না। তাহলে প্রথমে হচ্ছে যে আমাদের ইন্সপেকশন থাকে, তারপরে হচ্ছে যে প্যালপেশন আমরা এখানটায় করতে পারবো না, প্রথমে হচ্ছে যে অসকালটেট করতে হবে, তারপরে পারকাশন করতে হবে এবং লাস্টে গিয়ে আমি প্যালপেট করব, তাই তো। তাহলে ফার্স্ট মেথড ফার্স্ট চেয়েছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমার ইন্সপেকশন হবে, ইজি ছিল এটা। Which of the following anthropometric assessment does not show much change in 1 to 4 years? তাহলে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে 1 থেকে 4 বছরের মধ্যে কোনটা খুব একটা চেঞ্জ হয় না? একটুখানি ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। তাহলে দেখো, মিডিয়াম সার্কামফারেন্স রয়েছে, স্কিন ফোল্ড থিকনেস, চেস্ট সার্কামফারেন্স, হেড সার্কামফারেন্স রেশিও এবং হাইট। তাহলে হাইট তো ডাবল হয়ে যাবে, হাইটের অ্যান্সার এখানে হচ্ছে না। আচ্ছা, চেস্ট সার্কামফারেন্স বা হেড আর চেস্ট সার্কামফারেন্সের যে ইকুয়েশন থাকে সেটাও চেঞ্জ হতে থাকে। স্কিন ফোল্ড থিকনেস আস্তে আস্তে যখন বাচ্চা বড় হবে তাহলে স্কিন ফোল্ড থিকনেসও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, কিন্তু মিডিয়াম সার্কামফারেন্স যেটা সেটা 1 থেকে 4 বছর পর্যন্ত মোটামুটি সেমই থাকে, 15 থেকে 17 এরকম সেন্টিমিটার থেকে থাকে। তাহলে এটা হচ্ছে মিডিয়াম সার্কামফারেন্স, যেটা ওই 1 থেকে 4 বছরে খুব একটা চেঞ্জ আমরা দেখতে পাই না। Nurses caring for a female client who has suicidal tendency, when accompanying the client to the restroom, nurse should do the following. তাহলে সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে, নার্স হচ্ছে যে পেশেন্টকে নিয়ে যাচ্ছে রেস্টরুমে, তাহলে কি করবে? অবজার্ভ করবে, কারণ এখানে তো আমাকে অবজার্ভ করতে হবে, কারণ সুইসাইডাল টেন্ডেন্সি যেহেতু রয়েছে তাকে আমি নিশ্চয়ই ওয়াশরুমের মধ্যে বন্ধ করতে দিতে পারবো না, তাই তো। তাহলে সেখানে সুইসাইড করতে পারে, তাহলে প্রাইভেসি দিতে পারবো না। অ্যালাউ হার, মানে অ্যালাউ তো করবোই অবশ্যই ইউরিনেট করতে, কিন্তু সেখানটায় সেফটি ওরিয়েন্টেড আমাকে অ্যাকশন নিতে হবে। এখানে সেফটি ওরিয়েন্টেড
কিছু কিন্তু নেই, তাহলে এই অপশানটা হচ্ছে না। ওপেন দ্য উইন্ডো অ্যান্ড অ্যালাউ হার টু গেট সাম ফ্রেশ এয়ার, কিন্তু যদি অ্যালাউ ফ্রেশ এয়ার নিতে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে জানলা থেকে, তাহলে সেটাও ভাবতে হবে আমাকে, তাহলে এটাও আমি করতে পারবো না। আর লাস্ট রয়েছে অবজার্ভার, তাহলে আমি অবজার্ভ করবো, তাকে আমাকে সবসময় অবজার্ভ করতে হবে, কারণ সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে, যে কোনো মুহূর্তে সে সুইসাইড করতে পারে। হোয়াট নিউমারেটর ইজ ইউজড ইন কম্পিউটিং জেনারেল ফার্টিলিটি রেট? জেনারেল ফার্টিলিটি রেট ক্যালকুলেট করার জন্য আমরা কোন নিউমারেটর ইউজ করি? নিউমারেটর থাকে উপরে, ডিনোমিনেটর থাকে নিচে। তাহলে ফার্টিলিটি রেট দেখার জন্য আমাকে বার্থ দেখতে হবে এবং তারপরে দেখতে হবে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কত পপুলেশন রয়েছে, তাই তো? তাহলে আমাকে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ যেটা রয়েছে রেজিস্টার লাইভ বার্থ, সেটাকে আমার নিউমারেটরের মধ্যে রাখতে হবে। আইসোলেশন অফ আ পেশেন্ট উইথ কোভিড-19 বিলংস টু হুইচ লেভেল অফ প্রিভেনশন? এই কোশ্চেনটাও ডিসকাস করেছি। তাহলে আইসোলেশন যেটা করি আমরা, সেটা কোথা থেকে করি? আইসোলেশন হচ্ছে আমাদের যেখানে ডিজিজ অলরেডি হয়ে গেছে, তাই তো? তাহলে ডিজিজ অলরেডি হয়ে গেছে এবং সেখানটায় আমি পেশেন্টকে সরিয়ে রাখছি, তাই তো, যাতে তার থেকে অন্যজনের কাছে না ছড়ায়। তাহলে আইসোলেশন অফ আ পেশেন্ট উইথ কোভিড-19, যার অলরেডি ডিজিজ হয়ে গেছে তাকে যেহেতু আমি সরিয়ে রাখছি, তাহলে এটা কি হবে? এটা সেকেন্ডারি প্রিভেনশন হবে। যদি কোয়ারেন্টাইন বলতো তাহলে সেটা প্রাইমারি হতো। যেহেতু আমাকে পেশেন্ট উইথ আইসোলেশন বলেছে, তাহলে এটা আমার সেকেন্ডারি প্রিভেনশন হবে। Which activity the nurse will advise the parents with newborn and an older child to reduce the incidence of sibling rivalry when the newborn is brought to home? একটা ছোট বাচ্চা, মানে একটা বড় বাচ্চা, তার সাথে একটা নিউবর্ন বেবি, তো তাদের দুজনকে একসাথে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, তাহলে সিবলিং রিভালরি যাতে না হয় তার জন্য পেরেন্টসরা কী করতে পারে? সেন্ডিং দ্য সিবলিং টু গ্র্যান্ড প্যারেন্টস হাউস, এটা তো আরও বেশি হবে, এটা করা যাবে না। অ্যালাউইং দ্য সিবলিং টু শেয়ার এ রুম উইথ দ্য ইনফ্যান্ট, রুম শেয়ার করতে যদি বলি তাহলে হচ্ছে আরেকটা বাচ্চার সমস্যা হতে পারে, তো সেটাতেও খুব একটা ভালো সলিউশন নয়। প্ল্যানিং স্পেশাল টাইম ডেলি ফর সিবলিং রিভেলরি যেহেতু বলেছে, তাহলে সিবলিংয়ের প্রতি যাতে তার কষ্ট, মানে রাগ না হয়, তার জন্য তাকেও যদি টাইম দেওয়া হয় তাহলে সেটা বেটার হয়। আর পানিশিং সিবলিং ফর রিভেলরি বিহেভিয়ার, এটাতে তো আরোই কিছু হবে না। তাহলে এখানটায় আমার মনে হচ্ছে যে এই প্ল্যানিং স্পেশাল টাইম ডেলি ফর দ্য সিবলিং, এটা এই অ্যান্সারটা হলে বেটার হয়, বা এই অ্যান্সারটা হতে পারে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন প্যারেন্টাল ডায়াগনোসিস ইজ নট পসিবল? কোন ডিজিজের ক্ষেত্রে প্যারেন্টাল ডায়াগনোসিস করা যায় না? অপশন রয়েছে সিকেল সেল ট্রেট, এক্ট্রোডার্মাল ডিসপ্লেজিয়া, বিটা থ্যালাসেমিয়া, ডুকেননেস, মাস্কিউলার ডিস্ট্রফি। তো এটা মনে হচ্ছে যে এক্ট্রোডার্মাল ডিসপ্লেসিয়া হবে। এক্ট্রোডার্মাল ডিসপ্লেসিয়াটা আমাদের বোঝা যায় না, বাকিগুলো সব জানা যায়। When assessing a postpartum woman, which of us following would lead the nurse to suspect postpartum blues? postpartum blueটা হচ্ছে কি দেখে বোঝা যায়? অপশন রয়েছে প্যানিক অ্যাটাক অ্যান্ড সুইসাইডাল অ্যাটেম্প, পিরিয়ডিক ক্রাইং অ্যান্ড ইনসোমনিয়া, অ্যাঙ্গার টুয়ার্ড সেলফ অ্যান্ড ইনফেন্ট, আর অবসেসিভ থটস অ্যান্ড হ্যালুসিনেশন। তো এটা মেবি এই পিরিয়ডিক ক্রাইং অ্যান্ড ইনসোমনিয়াটা হতে পারে। Which manifestation indicates digitalis toxicity? Convulsion, vertigo, blood vision and muscle cramping. তো এটা তো ব্লাড ভিশন হবে, কারণ ডিজিটালিস টক্সিসিটিতে আমাদের চোখের সমস্যাগুলো দেখা যায়। কমপ্লিকেশন অফ মেনিনজাইটিসের কমপ্লিকেশন এপিলেপসি, হাইড্রোসেফালাস, স্পাইনা বাইফিডা, মেনিনগোসিলি রয়েছে। তো স্পাইনা বাইফিডা, মেনিনগোসিলি এগুলো সমস্ত কনজেনিটাল, এগুলো হবে না। বাকি এপিলেপসি এবং হাইড্রোসেফালাস যদি দেখি, তাহলে মেনিনজাইটিসের জন্য যে ইনফ্লামেশন হয় তার জন্য ওই যেগুলো সিএসএফ এর যে ফ্লোটা সেটা বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য, বা কমে যেতে পারে, তার জন্য হাইড্রোসেফালাস হতে পারে। আর এপিলেপসি হতে হলে সেখানটায় তার কিছু চেঞ্জ হয়। তো মেনিনজাইটিসের সময় এপিলেপসির থেকে হাইড্রোসেফালাসটা হওয়ার কমপ্লিকেশন যেহেতু বলেছে, কমপ্লিকেশনটা হতে পারে। নেক্সট রয়েছে দ্য নার্স নোটস দ্য প্রেজেন্স অফ ট্রানজিয়েন্ট ফিটাল অ্যাক্সিলারেশন অন দ্য ফিটাল মনিটরিং স্ট্রিপ, হুইচ ইন্টারভেনশন উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে ট্রানজিয়েন্ট যে ফিটাল অ্যাক্সিলারেশন রয়েছে, অ্যাক্সিলারেশন মানে অ্যাকচুয়ালি হার্ট রেটটা বেড়ে যাওয়া, তাই তো? তাহলে ট্রানজিয়েন্ট ফিটাল অ্যাক্সিলারেশনের জন্য ফিটাল মনিটরিং স্ট্রিপ আমরা দেখেছি, তো সেখানে কি করব? রিপোজিশন করব, নাকি 100% অক্সিজেন দেবো, ডকুমেন্ট করব এটা, আর কল দ্য ডক্টর ইমিডিয়েটলি? তো প্রথমত হচ্ছে যে এটা এখানে যে অপশনটা দেওয়া রয়েছে যে ফিটাল মনিটরিং স্ট্রিপে আমরা ট্রানজিয়েন্ট ফিটাল অ্যাক্সিলারেশন দেখছি, এটা হচ্ছে যে একদমই নর্মাল জিনিস, ঠিক আছে? তাহলে এখানটায় আমাকে হচ্ছে দেখতে হবে যে রিঅ্যাসিউরিং প্যাটার্ন, মানে ঠিক হচ্ছে, মানে সাথে সাথে যে আবার ঠিক হয়ে যায় সেটা ঠিক হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এই মুহূর্তে আমার কোনো রকমের কোনো ইন্টারভেনশনের দরকার নেই, তাহলে আমি শুধুমাত্র রিঅ্যাসিউরিং প্যাটার্ন যেটা সেটাকে ডকুমেন্ট করব। A 75-year-old man is comatose and frequently incontinent following a stroke. Which would be the most appropriate action to promote continent? তাহলে 76 ইয়ার্সের একজন ওল্ড ম্যান কোমাটোজ হয়ে রয়েছে এবং
ফ্রিকুয়েন্টলি ইনকন্টিনেন্ট স্ট্রোকের জন্য সব থেকে বেশি ভালো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কী হবে? প্লেস আ ইউরিনাল ইন বিটুইন হিজ লেগস ওয়াইল ইন বেড, পারফর্ম ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটারাইজেশন, ডিক্রিজ ফ্লুইড ইনটেক অ্যাট নাইট, আর প্লেস আ কন্ডম ক্যাথেটার। তাহলে কোমাটোস পেশেন্টের জন্য আমরা ক্যাথেটারাইজেশনটাকে প্রেফার করি। তো এখানে যেহেতু কন্ডম ক্যাথেটার বলেছে, তো আমরা ক্যাথেটারাইজেশন করে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখানটায় মনে হচ্ছে যে ক্যাথেটারটাই বেস্ট ওয়ে হবে। Which nursing measure should not be implemented to prevent post-operative lymphedema after modified radical mastectomy? Modified radical mastectomy পরে পোস্ট অপারেটিভ লিম্ফেডেনিমা যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি? সরি, শুড নট বি ইমপ্লিমেন্টেড, কোনটা করব না? পজিশনিং দ্য অ্যাফেক্টেড আর্ম অন আ পিলো, পিলোর ওপরে তুলে রাখবো না। ইমোবিলাইজিং দ্য অ্যাফেক্টেড আর্ম উইথ আ স্প্লিন, ইমোবিলাইজ করে দেবো হাতটাকে। ইনস্ট্রাক্টিং দ্য পেশেন্ট টু স্কুইজ আ রাবার বল উইথ লেফট হ্যান্ড, স্কুইজ করতে বলবো হাতকে। আর হচ্ছে অ্যাপ্লাইং ব্লাড প্রেশার কাপ অন দ্য পেশেন্ট রাইট হ্যান্ড হোয়াইল মেজারিং ব্লাড প্রেশার। তাহলে পেশেন্টের একটা রেডিক্যাল ম্যাস্টেক্টমি হয়েছে, সেখানে রাইট হ্যান্ডে আমি হচ্ছে যে ব্লাড প্রেশার কাপ দিচ্ছি ব্লাড প্রেশারটা দেখার জন্য। তো প্রথমত হচ্ছে যে এখানে আমাকে দেখতে হবে যে শুড নট বি ইমপ্লিমেন্টেড টু প্রিভেন্ট পোস্ট অপারেটিভ লিম্ফেডিমা, মানে কোনটা আমাকে করব না আমাকে জানতে, তাহলে কী কী করবো সেগুলো এখানে বাকিগুলো থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে পজিশনিং দ্য এফেক্টেড আর্ম অন পিলো, যদি আমি হাতটাকে উপরে তুলে রাখি তাহলে ড্রেনেজটা ভালো হয়, তাহলে এটা আমার জন্য ড্রেনেজ করতে হেল্প করবে। তারপরে বলেছে যে ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু স্কুইজের রাবার বল, এটা হচ্ছে এক্সারসাইজের মতো কাজ করে, তাহলে এটাও আমার জন্য ভালো, এটাও ড্রেনেজকে প্রমোট করবে। ব্লাড প্রেশার কাপ যেটা, সেটাকে আমরা অ্যাফেক্টেড সাইডে করব না, আনএফেক্টেড আর্মে করবো অ্যাকচুয়ালি। তো আনএফেক্টেড হ্যান্ডে আমরা করি, যেদিকে অ্যাফেক্টেড সেটাতে আমরা করি না, তাহলে এটাও আমাকে করতে হবে। বাকি মোবিলাইজ দ্য অ্যাফেক্টেড আর্ম উইথ স্প্লিন, আমরা অ্যাকচুয়ালি মোবিলাইজ করতে বলি, ফিঙ্গার মুভমেন্ট করতে বলি, এগুলো করতে বলি, তাহলে ইমোবিলাইজেশনটা আমাকে কিন্তু করা যাবে না, তাই তো? তাহলে এখানে অ্যান্সার অপশন বি হবে। টু মেনটেন দ্য ক্লিনিনেস অফ দ্য ব্যাগ অ্যান্ড ইজ কন্টেন্ট হুইচ অফ দ্য ফলোইং মাস্ট নার্স টু, এখানে কমিউনিটি হেলথ নার্স যে ব্যাগ ইউজ করে, তো সেই ব্যাগের কথাই জিজ্ঞেস করছে যে ক্লিনিনেস মেনটেন করার জন্য আমরা কী করব। তো অপশন দেখো, ওয়াশ আর হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার প্রোভাইডিং নার্সিং কেয়ার টু দ্য ফ্যামিলি মেম্বার, এটা ঠিক আছে। পুট অন অ্যান অ্যাপ্রন টু প্রোটেক্ট হার ইউনিফর্ম অ্যান্ড ফোল্ড ইট উইথ দ্য রাইট সাইড আউট বিফোর পুটিং ইট ব্যাক ইন টু দ্য ব্যাগ, তাহলে এখানে বলছে যে যখন ফোল্ড করব, মানে ফোল্ডের কথা হচ্ছে যে ইনসাইড আউট, মানে যেটা মানে নোংরা দিক বা যেটা কন্টামিনেটেড দিক সেটাকে ভেতর দিকে রাখতে হয়, তো এটাকে উল্টো বলেছে, তাহলে এটা ভুল আছে। ইন দ্য কেয়ার অফ দ্য ফ্যামিলি মেম্বার অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউজ অনলি দ্য আর্টিকেলস টেকেন ফ্রম দ্য ব্যাগ, এক্ষেত্রে আমরা ফ্যামিলিতে যখন কেয়ার দিই তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি রিসোর্সেস যেগুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে চাই, আমার ব্যাগেরগুলোকে আমি স্টেরাইল পার বা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা খুব একটা কন্টামিনেট করি না, তাহলে এটা করবো না। At the end of the visit, fold the lining on which the bag was placed, ensuring that the contaminated side is on the outside, তাহলে এটা আউটসাইড হয় না, এটা ইনসাইড হয়, তাহলে এটা ভুল আছে, এখানে অ্যান্সার অপশন এ। ফ্রিকুয়েন্ট রিগার্জিটেশন ইন ইনফ্যান্ট অকার্স ডিউ টু, ফ্রিকুয়েন্ট রিগার্জিটেশন কেন হয়? রিগার্জিটেশন হচ্ছে কার্ডিয়াক স্ফিংটারের জন্য, যেটা আমার স্টোমাক এবং ইসোফেগাসের সামনে থাকে সেটা, তো এটা কার্ডিয়াক স্ফিংটার রিল্যাক্স হয়ে গেলে রিগার্জিটেশন পাবো। To prevent xerophthalmia, young children are given vitamin A supplementation every 6 months. What is the dose given to preschooler? প্রিস্কুলারদের জন্য প্রথমটাই শুধুমাত্র 1 লাখ থাকে, তারপর থেকে 2 লাখ হয়, তাহলে এটার অ্যান্সার অপশন ডি হবে। তারপর a system which is used to help the storage and transportation of vaccines at low temperature is, এটা তো কোল্ড চেন হবে, কারণ হচ্ছে যে আমরা যে ট্রান্সপোর্ট করি, ট্রান্সপোর্টের কথা বলছে, তাহলে শুধু স্টোরেজ হলে অন্য কিছু হতে, এখানে ট্রান্সপোর্ট বলেছে, ট্রান্সপোর্ট মানে কোল্ড চেন। For prevention of hepatitis A, you decided to conduct health education activities. Which of the following step is irrelevant? কোনটা irrelevant? হেপাটাইটিস এর আমি একটা এডুকেশন দিচ্ছি, তাহলে কোনটা irrelevant? অপশন বলছে যে ইউজ অফ স্টেরাইল সিরিঞ্জ আর নিডিল, তাহলে হেপাটাইটিস এ যেহেতু বলেছে এটা সিরিঞ্জ এবং নিডিলের সাথে রিলেটেড নয়, তাই তো। সেফ ফুড প্রিপারেশন অ্যান্ড ফুড হ্যান্ডেলিং বাই দ্য ভেন্ডার্স, এটা আমাকে করতে হবে। ফুড প্রিপারেশন ফুড হ্যান্ডেলিং যেহেতু হচ্ছে যে আমার যেটা হচ্ছে তোমার থাকে না যে ইয়ে থাকে, বলো ওটা, ওটা হচ্ছে যে যেখানে আমরা খাওয়ার যেগুলোকে অ্যারেঞ্জ করছি বা যেখানটায় হচ্ছে যে ফিকোরাল রুটের মাধ্যমে ট্রান্সমিট হয়, তাহলে সেফ ফুড প্রিপারেশন ফুড হ্যান্ডেলিং যেটা, সেটা আমাদেরকে সেভ করতে হবে, এটা ঠিক আছে। তারপর বলেছে প্রপার ডিসপোজাল অফ হিউম্যান এক্সক্রিটা অ্যান্ড পার্সোনাল হাইজিন,
পার্সোনাল হাইজিন বা প্রপার ডিসপোজাল এগুলো করতে হবে। তাহলে যেখানে হিউম্যান এক্সট্রিটা বা পার্সোনাল হাইজিনের কথা রয়েছে সেটা একটা পয়েন্ট, এবং আরেকটা রয়েছে ইমিডিয়েট রিপোর্টিং অফ ওয়াটার পাইপ লিকস অ্যান্ড ইলিগাল ওয়াটার কানেকশন। তাহলে ওয়াটার কানেকশন, ওয়াটার কন্টামিনেশন বা পাইপ লিক যদি থাকে তাহলে ওরাল রুটের মাধ্যমেও ট্রান্সমিট হতে পারে। তাহলে কোশ্চেন আমাকে জানতে চেয়েছে কন্ডাক্ট হেলথ এডুকেশন অ্যাক্টিভিটিস হুইচ অফ দ্য ফলোইং স্টেপ ইজ ইরেলিভেন্ট, কোনটা আমার প্রয়োজন নেই, তাই তো? তাহলে এখানে বলো কোনটা প্রয়োজন নেই। যেহেতু হেপাটাইটিস এর কথা বলা হচ্ছে, তাহলে স্টেরাইল সিরিঞ্জ, স্টেরাইল নিডল এই জিনিসগুলোর কথা আমার দরকার নেই, তাই না? তাহলে এগুলো ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো, সরি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলোর জন্য প্রয়োজন। তাহলে হেপাটাইটিস এ যেহেতু আমার ফুড এবং ওরাল রুটে যাচ্ছে, তাহলে সেখানটায় আমাকে এই স্টেরাইল সিরিঞ্জ বা এই জিনিসগুলোকে আমি ইরেলিভেন্ট বলতে পারি। A male client in psychiatric ward experiences false sensory perception with no basis in reality. এটা হচ্ছে ইজিয়েস্ট কোশ্চেন আমি বলবো। তাহলে যেখানে নো বেসিস ইন রিয়েলিটি রয়েছে সেটা অবশ্যই হ্যালুসিনেশন হবে। তারপরে দেখো কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোলাইটিক থেরাপি ফর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কন্ট্রাইন্ডিকেশন কী পাবো? পেপটিক আলসার, নজিয়া, ডায়াবেটিস মেলাইটাস উইথ ইনসুলিন থেরাপি, চেস্ট পেন ফর 2 আওয়ার্স। তাহলে এমআই যেহেতু রয়েছে তাহলে সেখানটায় চেস্ট পেন থাকবেই, চেস্ট পেনের জন্যই আমরা হচ্ছে যে থ্রম্বোলাইটিক থেরাপি দেবো। তাহলে কন্ট্রাইন্ডিকেশন বলেছে, তাহলে থ্রম্বোলাইটিক থেরাপির মেন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে ব্লিডিং। তাহলে এখানে একটা পেপটিক আলসার রয়েছে, তাহলে আলসার থেকে কি ব্লিডিং হতে পারে? হতে পারে। তাহলে আলসার যেহেতু রয়েছে তাহলে থ্রম্বোলাইটিক যদি দিই তাহলে ক্লটগুলো সমস্ত কিছু রিজলভ হয়ে যাবে, এবং সিস্টেমিক ওয়েতে যে কোনো জায়গাতে কিন্তু ব্লিডিং হতে পারে। তাহলে এখানটায় আমি জিআই ব্লিডিং যাতে না হয় তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড থাকবে যদি অ্যাক্টিভ পেপটিক আলসার থেকে থাকে। অ্যান অটোইমিউন ডিসঅর্ডার কজড বাই বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটাও সহজ কোশ্চেন ছিল। টেট্রালজি অফ ফ্যালট, নেফ্রোটিক সিন্ড্রোম, রিউমাটিক হার্ট ডিজিজ আর ভিএসটি। তাহলে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস বলেই দিয়েছে, তাহলে একটাই অপশন এখানে আছে, রিউমাটিক হার্ট ডিজিজ। মেল ক্লায়েন্ট ইজ ডায়াগনোসড উইথ সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, হুইচ সাইন উড দিস ক্লায়েন্ট এক্সিবিট ডিউরিং সোশ্যাল সিচুয়েশন। তো সিজোটাইপালে আমরা টিপিক্যাল পার্সোনালিটি দেখতে পাই। আচ্ছা, এখানে হচ্ছে যে প্যারানয়েড থট থাকে না এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে না, ইমোশনাল অ্যাফেক্ট বা একটা অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স এখানে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার ইমোশনাল অ্যাফেক্ট যেটা এটা হবে। তারপরে দেখো কার্নিক টেরাস হুইচ মে অকার অ্যাজ আ কমপ্লিকেশন অফ জন্ডিস ইজ আ প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ, এটা তো ব্রেনে হয়। A 2-year-old child was brought to the OPD by his grandparents with complaints of not eating anything. On examination, her weight is 11.5 kg, 50th percentile of normal, and height is 75th percentile. What is the management? তো এই যে প্যারামিটার্সগুলো দেওয়া রয়েছে, প্যারামিটার্সগুলো সমস্ত নর্মাল। তো যেহেতু নর্মাল তাহলে এখানটায় বলবো যে আস্ক পেরেন্টস টু স্টপ ওভারিং, ঠিক আছে। তারপর দেখো দ্য নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন আ ডিফাইন্ড পপুলেশন ডিউরিং আ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম ইজ কল। তাহলে যেহেতু শুধুমাত্র নিউ কেস বলা রয়েছে, নিউ কেস বলা মানে এটা হচ্ছে ইনসিডেন্টস, যদি অল কেস হতো, নিউ প্লাস ওল্ড হতো তাহলে সেটা প্রিভ্যালেন্স হতো। A neuromuscular blocking agent is administered to a client before ECT therapy. The nurse should carefully observe the client for, এটাও গতকাল ডিসকাস করছিলাম। তাহলে নজিয়া, ভমিটিং, রেসপিরেটরি ডিফিকাল্টি, সিজার আর হেডেক অ্যান্ড ডিজিনেস, তাহলে এটা রেসপিরেটরি ডিফিকাল্টি হবে বলেছিলাম। নার্স ইন আ সাইকিয়াট্রিক ওয়ার্ড ইজ ডেভেলপিং আ কেয়ার প্ল্যান ফর আ ফিমেল পেশেন্ট উইথ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এরপরে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উড শি ডু ইনিশিয়ালি, প্রথমে আমি কি করব? অপশন বলছে যে ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু ইউজ ডিস্ট্রাকশন টেকনিক টু কোপ উইথ ফ্ল্যাশব্যাক, তাহলে প্রথমে আমি ডিস্ট্রাক্ট করব যাতে ফ্ল্যাশব্যাকের সাথে সে কোপ করতে পারে। এনকারেজ দ্য ক্লায়েন্ট টু পুট দ্য পাস্ট ইন প্রপার পার্সপেক্টিভ, ওটাকে পাস্টে করে দিতে বলবো। ক্লায়েন্ট টু ভার্বালাইজ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট দ্য ট্রমা আর অ্যাভয়েড ডিসকাসিং দ্য ট্রমাটিক ইভেন্ট উইথ দ্য ক্লায়েন্ট। তাহলে দেখো এখানে যে পেশেন্টটা আমার কাছে এসছে সেটা পিটিএসডি, মানে আগে কোনো ট্রমা হয়েছিল তারপরে এখন তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে। তাহলে আমি এই প্রবলেমটা রিজলভ করব, তাই না? তাহলে তাকে যদি আমি ডিস্ট্র্যাক্ট করে দিই তাহলে তো আমার সমস্যা নিয়ে আলোচনা করা হলোই না, তাই না? তাহলে এটা ডিস্ট্রাকশনটা, এই প্রথমে যে অপশন ডিস্ট্রাকশন, এটা আমার চলবে না। তারপরে বলেছে যে পুট দ্য পাস্ট ইন প্রপার পার্সপেক্টিভ, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে মানে কি বলবো, মানে থেরাপি শুরু করার আগেই আমি তাকে কিছু একটা করতে বলছি আর কি, তাহলে এটাও আমার এখানটা হচ্ছে না। আমাকে প্রথমে কি করতে হয়, তার থটস যেগুলো রয়েছে বা তার যেরকম ফিলিংটা হচ্ছে সেটাকে আমরা তাকে ভার্বালাইজ করতে বলবো, এবং তারপরে তাকে তার সলিউশন দেবো বা তাকে কোনো থেরাপির মাধ্যমে ঠিক করব।
The midwife is explaining to a postpartum woman that after pain she is experiencing is a result of আফটার ডেলিভারি যে পেনটা হয় সেটা কিসের জন্য হয় এখানে জানতে চেয়েছে। ম্যানিপুলেশন অফ দ্য ইউটেরাস ডিউরিং লেবার, আ লার্জ ইনফেন্ট বর্ন ওয়েইং মোর দ্যান 4 kg, প্রেগনেন্সিজ দ্যাট ওয়ার টু ক্লোজলি স্পেসড এবং কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস আফটার বার্থ। তাহলে এটার অ্যান্সার কী হবে? আফটার বার্থে যে পেন হচ্ছে সেটা হচ্ছে ইউটেরাসের যে কন্ট্রাকশন হয় যার জন্য ওই যে ব্লিডিংগুলো বাইরে আসে বা কোনো রিটেন বিটস যেগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বেরোবে, তো তার জন্য ইউটেরাসের কন্ট্রাকশন হয়, যেই কারণে আফটার ডেলিভারিও পেন ফিল হতে থাকে। The disorder in which head of the femur and acetabulum cavity are malaligned in call. Malaligned হয়ে যায় যেখানটায় ফিমার এবং অ্যাসিটাবুলামগুলো, হেড অফ দ্য ফিমার আর অ্যাসিটাবুলাম, সেটাকে কি বলবো? ক্লাবফুট ফ্র্যাকচার, হিপ ডিসপ্লেসিয়া আর টালিপাস ইকুইনোভেরাস। এই যে চ্যাপ্টারটা ছিল না বাচ্চাদের, এই যেটা তোমার নিউরোমাস্কুলার যে চ্যাপ্টারটা লাস্টের, তো এই চ্যাপ্টারটা থেকে খুবই আমাদের একটা টেনশন ছিল যে ইকুইনোভেরাস আর ইকুইনোভ্যালগাস থেকে যদি কোশ্চেন আসে সেগুলো কিভাবে সলভ করব। কিন্তু দেখো এখানে যে কোশ্চেনটা এসেছে বেশ সহজ কোশ্চেনই দিয়েছে এই চ্যাপ্টার থেকে। এখানে জাস্ট বলেছে যে হেড অফ দ্য ফিমার যদি অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে বেরিয়ে যায় তাকে আমি কি বলবো? তাহলে দেখে আমি হিপ ডিসপ্লেসিয়া বলবো। এটা যদি না পড়ি তাহলেও আমরা বলতে পারবো, তাই না? Last question. The most appropriate teaching the nurse should teach an elderly patient after cataract surgery regarding home care is. একটা পেশেন্টের ক্যাটারাক্ট সার্জারি হয়েছে, তো তার হোম কেয়ার আমি কিভাবে দেব? এলিভেটিং দ্য হেড এন্ড অফ দ্য বেড হোয়েন স্লিপিং। তাহলে এখানে আমি তাকে বলছি যে যখন ঘুমোবে তখন মাথা তুলে ঘুমোতে হবে। অ্যাকচুয়ালি ওটির পরে আমরা পেশেন্টকে বলি যে সোজা হয়ে শুতে, মাথায় বালিশ না দিতে, এবং তারপরে আস্তে আস্তে মাথায় বালিশ দিতে পারি, কিন্তু সেটা একদমই অপশনাল, মানে তাকে বালিশ দিতেই হবে বা মাথা তুলে রাখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে এই অপশনটা আমার জন্য ঠিক না। তারপর বলছে কিপিং দ্য রুম এনভায়রনমেন্ট কুল অ্যান্ড ড্রাই। রুম এনভায়রনমেন্ট কুল অ্যান্ড ড্রাই এরকম কোনো ব্যাপার নেই, মানে এরকম কোনো সিচুয়েশন নেই যে না করলে হবে না, তাহলে এটাও ঠিক নেই। অ্যাভয়েডিং ক্লাইম্বিং স্টেয়ার মানে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে শুধুমাত্র এটুকু দেখতে হবে যে যাতে পড়ে না যায়, চোখের কম দেখার জন্য বা একটা চোখ বন্ধ সেই জন্য, তো আদারওয়াইজ এটাও কোনো একটা রেস্ট্রিকশন নয়। আর টেকিং প্রেসক্রাইব স্টুল শর্পনার ডেলি এট নাইট, এটা কেন? কারণ যদি ডিউরিং স্টুল পাস যদি স্ট্রেন পড়ে তাহলে সেই স্ট্রেনে কিন্তু যে হালকা সুচারগুলো যেগুলো রয়েছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তো তাহলে সেক্ষেত্রে আমরা তাকে স্টুল শর্পনার নিতে বলবো, যাতে না ওই ক্যাটারাক্ট যেখানে ওটি হয়েছে ওই জায়গাতে ইন্ট্রাকুলার প্রেশার কোনোভাবে বেড়ে যায় বা ওই ইনসিশনটা রাপচার হয়ে যায় সেই জন্য। তো তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, টেকিং প্রেসক্রাইব স্টুল শর্পনার ডেলি অ্যাট নাইট। এই হলো তোমার 100 মার্কসের কোশ্চেন। এইবারে আসি যে কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল। তো প্রথম কথা হচ্ছে যেটা আমি বলতে মানে না বলে হবে না, সেটা হচ্ছে যে কোশ্চেনটা ভীষণ বড় ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনকে খুব ভালো করে পড়ে যেহেতু আমাকে অ্যান্সার করতে হয় এমসিকিউ কোশ্চেন, তাহলে সে জায়গায় এই পুরো কোশ্চেনটা 1.5 ঘন্টার মধ্যে পড়ে অ্যান্সার করা সত্যিই তোমাদের জন্য টাফ ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে কোশ্চেন পেপারের যে কোশ্চেনের যে মানে লেন্থ বলবো, এটা একটু লেন্দি কোশ্চেন পেপার, তো সেই জায়গাতে টাইমের অভাব অনেকেরই হয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল? কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো, যদি তুমি পরীক্ষার কোশ্চেন প্রথমত পড়তেই অনেকটা সময় চলে যায় এবং টেনশনের মধ্যে, তাহলে ওই জায়গাতে বসে তোমার কোশ্চেনটা কঠিনই মনে হবে। কিন্তু তুমি এখন যে তুমি কোশ্চেন পেপারটা দেখছো বা এখন যে আমি সলভ করলাম তুমি শুনলে, এরপরে কি তোমার কোশ্চেন পেপারটা খুব কঠিন মনে হচ্ছে? আমি তোমাদের কালকেই বলেছিলাম, মানে গতকালের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, যেটা মডেল টেস্ট পেপার ফাইনাল ছিল, তো ওখানে আমি তোমাদের বলেছিলাম যে একটা কোশ্চেন পেপারে 60 মার্কসের কোশ্চেন সবার জন্য থাকে, তারপরে থাকে 30 মার্কস এবং তারপরে থাকে 10 মার্কস, এরকমভাবে মোটামুটি এবার 5-7 নাম্বার এদিক ওদিক থাকে। এই প্যাটার্ন মেনটেন করে কিন্তু এক্সামের একটা কোশ্চেন হয়, যে কোনো একটা স্ট্যান্ডার্ড এক্সামের কোশ্চেন এইভাবেই হয়। তাহলে এবার তোমরা এই কোশ্চেন পেপার থেকে দেখো যে 60 কোশ্চেন কি তোমরা অ্যাটেন্ড করতে পারতে না? নিশ্চয়ই পারতে। 60% কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং সেই রকমভাবেই কোশ্চেনটা বানানো হয়েছে। এবারে খুব কঠিন কোশ্চেন কি এই কোশ্চেন পেপারের মধ্যে ছিল? হ্যাঁ, ওই 5-7টা কোশ্চেন বা ওই 10 নম্বর যদি আমি বাদ দিয়ে দিই, বাকি 90 মার্কসের কোশ্চেন যারা পড়াশুনো করেছো বা যারা সারা বছর ধরে পড়েছো বা যাদের সিলেবাস পুরোটা জানা, যে আমরা কি কি পড়েছি সারা বছর সেটা যাদের জানা, তাদের কাছে কোশ্চেন পেপারটা খুব কঠিন লাগবে না, কারণ তোমরা নিজেরাও জানো যে যা আমরা পড়েছি বা যা আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্যেই কোশ্চেন্স রয়েছে। এবার হ্যাঁ, কিছু কোশ্চেন অ্যাপ্লাইড ছিল, অ্যাপ্লাইড কোশ্চেনের পরিমাণ অনেকটা বেশি, সেখানটায় হচ্ছে যে নিজেকে ভাবতে হবে যে কোনটা হবে এখানে অ্যান্সার, কারণ এক কথায় অনলাইনের কোশ্চেনের অ্যান্সার দেওয়া একরকম আর অ্যাপ্লাইড কোশ্চেনের অ্যান্সার দেওয়া একরকম। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অ্যাপ্লাইড কোশ্চেনের পার্সেন্টেজ একটু বেশি ছিল এবং সেই জায়গাটায় একটু অ্যানালিসিস সবার সমান হয় না, তো এটা একটুখানি সমস্যার রয়েছে।
এবার হচ্ছে যে কাট অফ কত যাবে, এটা বলতে গেলে এটা একটুখানি ভাববার বিষয়, কারণ অ্যাকচুয়ালি পরীক্ষার কোশ্চেন দেখে কাট অফটা হিসেব করা যায় না। স্টুডেন্টদের রেসপন্স কেমন বা স্টুডেন্টরা কীরকম পরীক্ষা দিয়েছে সেটার উপর ডিপেন্ড করে যে কাট অফ কতটা হবে। তবে মনে হয় না যে কাট অফ খুব কম হবে, মানে 40 বা 45 এরকম হবে, একদমই মনে হচ্ছে না। আবার 70 হয়ে যাবে এরকমও মনে হচ্ছে না। 55 to 65 এরকম একটা রেঞ্জ এক্সপেক্ট করছি। যেহেতু লেন্দি কোশ্চেন ছিল সেহেতু জানা কোশ্চেন থাকা সত্ত্বেও অনেকে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি বা পুরো কোশ্চেন পেপার পড়তে পারেনি। তো সেই জন্য আমি 60 না বলে এটাকে 55 অবধি বললাম। তো এরপরে হচ্ছে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ রয়েছে, হ্যাঁ, তারপর টিআরের ব্যাপার রয়েছে। তো সেই রিলেটেড করে কিভাবে মানে টিআর পাওয়া যাবে, কত পেলে বা এরকমভাবে কোনো কিছুই এখন এই মুহূর্তে বলা পসিবল না। এরপরে বোর্ড আমাদেরকে একটা কোশ্চেনের সেট মানে অ্যান্সারের সেট দেবে, সেই সেট দেখে আমাদেরকে মেলাতে হবে যে আমি যে অ্যান্সারগুলো দিলাম সেগুলোর সাথে এগুলো মিলল কি না, এবং তারপরে বলা যেতে পারে যে কতটা নাম্বার তুমি পেলে। যদি 55 প্লাস নাম্বার তোমার থাকে তাহলে মোটামুটি সেফ জোনে আছো বলতে পারি। তবে এটা যে একদমই সঠিক অ্যানালিসিস সেটাও আমি বলতে পারবো না, কারণ এটা পুরোটাই আমি আমার মতো করে ভেবে বলেছি এবং সেটার সাথে রিয়েলিটির মিল নাও থাকতে পারে। তো তোমরা নিজেরাই দেখো যে তোমাদের কেমন হলো এক্সাম, এবং এই এক্সামের যে কোশ্চেন ছিল সেটার প্যাটার্ন কেমন ছিল। যারা এবছর পরীক্ষা দাওনি বা এমনিই জাস্ট ট্রায়ালের জন্য পরীক্ষা দিয়েছিলে, নিশ্চয়ই কোশ্চেন পেপার দেখে বুঝতে পারছো যে প্রপার প্রিপারেশন ছাড়া বা একদম ভালো করে পড়াশুনো করে প্রিপারেশন না নিলে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে সেই জায়গাতে কিন্তু একদমই একটু 2 মাস 3 মাস পড়ে নিয়ে রেজাল্ট করে ফেলবো এই ভাবনাটা খুবই ভুল, তাই না? কারণ পুরো সিলেবাস কভার করে কোথায় কোথায় থেকে কোশ্চেন আমাদেরকে দিয়েছে, তাই তো? তো তাহলে প্রপার প্রিপারেশনের প্রয়োজন এবং ভীষণ রকমভাবে প্র্যাকটিস প্রয়োজন, তা না হলে এই এত বড় কোশ্চেন পেপার সলভ করা 1.5 ঘন্টার মধ্যে ঠান্ডা মাথায় রিভিশন করা একদমই কিন্তু পসিবল নয়। তাহলে তোমাদেরকে যারা এই বছর পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমি তোমাদের বেস্ট অফ লাক উইশ করছি, যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়, এবং যারা আগামী বছরের জন্য প্রিপারেশন নিতে চলেছো তোমাদের জন্য অল দ্য বেস্ট বলছি। তোমরা এখন থেকে পড়াশুনো শুরু করো, তা না হলে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে খারাপ লাগবে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। যাদের প্রয়োজন রয়েছে এই অ্যান্সার শিটে তাদের সাথে শেয়ার করে দিও। যখন ফাইনাল অ্যান্সার কি চলে আসবে তারপরে আমি আবার একটা ফ্রেশ অ্যান্সার কি তোমাদেরকে দেবো। থ্যাংক ইউ সবাইকে, বাই।